আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহের মতো আবার চলে এসেছি সংবাদ বিশ্লেষণ নিয়ে। মেরপুর প্রতিদিন স্টুডিও এবং সংবাদ বিশ্লেষণ স্টুডিওতে আপনাদের স্বাগত। আহ, আমরা জানতে চাই, জানাতে চাই, প্রশ্ন করতে চাই, শিখতে চাই। অনেকগুলো প্রশ্ন থাকে, অনেকগুলো জানার থাকে। আজকে আমাদের জানার জন্য, জানানোর জন্য, শেখানোর জন্য আজকে আমাদের সাথে আছে মাহবুব চান্দু ভাই, সিনিয়র সাংবাদিক এবং ব্যবস্থাপনা সম্পাদক, মেরপুর প্রতিদিন। চান্দু ভাই, আপনার স্টুডিওতে আপনাকে স্বাগত। হুম, ধন্যবাদ আপনাকে। আলোচনাটা শুরুই করি। কোথা থেকে শুরু করবেন? আহ গত এই যে গত শুক্রবারের আগের শুক্রবার ভূমিকম্প হলো, কেমন অনুভূতি ছিল আপনার? কেমন বুঝলেন? প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসলে অনুভূতি আর কি আছে। প্রকৃতির কাছে মানুষ সবসময় অসহায়। আচ্ছা, সেক্ষেত্রে প্রকৃতিকে জয় করা যায় না কখনো। প্রকৃতিকে বশ করতে হয় কিছুটা। আচ্ছা, বশ করে আমাদের জীবন যাপন করতে হয়। আচ্ছা, তো প্রকৃতিকে বশ করা বলতে, যদি প্রকৃতির উপরে আমরা একটা বিরুদ্ধ পরিবেশ তৈরি করি নিজেরাই, প্রকৃতি তখন ক্ষিপ্ত হয়। আচ্ছা। এটাই স্বাভাবিক। হুম, সেক্ষেত্রে আমরা যেমন খুব ভার্নারেবল একটা কান্ট্রি ইয়ের জলবায়ু জি, ইয়েতে। জি, এখন এটার সাথে ভূমিকম্পের কতটুকু প্রভাব আছে এটা আমি জানি না, এটা বিশেষজ্ঞরা বলতে পারবেন। তবে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প খুবই একটা বড় ডিজাস্টার। সেক্ষেত্রে ভূমিকম্প প্রতিরোধের ক্ষেত্রে হুম, আমাদের বাংলাদেশে যথেষ্ট মানে ব্যবস্থা আছে বলে মনে হয়নি। আচ্ছা, এটা বিশেষজ্ঞদের মতামত, হুম, এবং যারা আসলে এই সমস্ত দুর্যোগ মোকাবেলা করে থাকেন, হুম, যারা এই ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত থাকেন, তাদের বক্তব্য অনুযায়ী। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় অ্যালার্মিং যেটা, সেটা হলো আমাদের উৎপত্তি স্থল যখন বংশাল হয়, ভূমিকম্পের উৎপত্তি জি, স্থল যখন নরসিংদী হয়, জি, পলাশ, হুম, নরসিংদী, এই সমস্ত জায়গা যখন ভূমিকম্পের উৎপত্তি স্থল হয়, তখন তো আসলে এটা ভয়ঙ্কর একটা অ্যালার্মিং। এখান থেকে আমাদের পরিত্রাণের উপায় আমাদের জানা নাই। তবে সবচেয়ে বড় প্রথম যে আক্রান্ত হই আমরা, যে আমাদের ভবনগুলা, অনিয়ন্ত্রিত যে ভবন, আচ্ছা, ইয়েতে আপনার যার প্রকৌশলগত মান নাই, যে সমস্ত প্রকৌশলগত মানহীন যে সমস্ত ভবনগুলা, হুম, সেই ভবনগুলা হচ্ছে আমাদের আহ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয়। কারণ সেখানে সেই ভবনে বসবাস করছেন মানুষ, আর ঘটনাটা সেকেন্ডের মধ্যে ঘটে যায়। জি, জি, সেক্ষেত্রে আসলে এটা কিভাবে ব্যাখ্যা করব যে এর এই দুর্যোগের পরিধি, এর ব্যাপ্তি কতখানি, এটা হওয়ার পরেই বোঝা যাবে। হুম, কিন্তু এইটা যখন আমরা বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায়, যে জাপান যেহেতু সবচেয়ে বড় প্রবণ এলাকা, জি, ভূমিকম্প ভূমিকম্প প্রবণ প্রবণ। এলাকা, আমরা তাদের ডিজাস্টার এভাবে দেখি। অন্যান্য জায়গার ডিজাস্টারও আমরা দেখি। সাম্প্রতিক সময় আমরা এই নেপালের যে ভূমিকম্পের যে তাদের যে জি, জি, অবস্থা জি, দেখলাম আমরা, হুম, খুবই সাম্প্রতিক সময়ে। এর মধ্যে থেকে আসলে আমরা কতটুকু সতর্ক হতে পেরেছি, আর এই সতর্কতার কতটুকু, এখন একটা আমি বিল্ডিং বানিয়ে ফেলেছি, সেই বিল্ডিং এর ত্রুটি আছে। এখন আমাকে কিন্তু কেউ বলছে না যে আপনার এই বিল্ডিংটা ত্রুটিপূর্ণ, এটা ভূমিকম্প প্রতিরোধ করার মতো যথেষ্ট সক্ষমতা এই বিল্ডিংটার নাই। হুম, তাহলে এটা যদি ভেঙে ফেলতে হয়, তার জন্য যে অথরিটি এবং আইন আমাকে বাধ্য করা, বা সেটা যদি সরকারের কোনো ভবনও হয়ে থাকে, হুম, সেগুলা তো সেগুলা এই নিয়মের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে আসলে কি সম্ভব? শত শত না, না, হাজার এটা হাজার। একটা ব্যাপার থাকতে পারে। আরেকটা হচ্ছে যে মানে একটা মানুষ তার ইনকামের পুরো ইনকাম, মানে পুরো বছরের বা পুরো জীবনের যে ইনকামটা দিয়েই কিন্তু সে একটা বাড়ি কিনছে। হুম, এখন আপনি যদি আপনি বা প্রশাসন গিয়ে যদি বলে যে এটা ভেঙে ফেলতে হবে, তার জন্য তো বেশ কষ্ট। হ্যাঁ, ভুলটা তো শুরুতেই। জি, আর এই ভুলটা আমরা যখন বলছি, এটা তো আপনি এই দুর্যোগের ক্ষেত্রে তো কোনো কম্প্রোমাইজ নাই, না, তাই না? না, না, তাহলে আপনার এটা দুর্যোগ মোকাবেলার জন্য যখন এই হুম, ভবনটা যথেষ্ট না, হুম, তখন আপনি ওখানে আপনার নানান অনুষঙ্গগুলা যদি আপনি যুক্ত করেন, যে দেখেন আমার সারা জীবনের অর্জন সব হুম, এখানে ঢেলেছি, হুম, আমি কিভাবে এটা ভাঙবো? আপনি এটা বলতেই পারেন, কিন্তু এটা থেকে তো ভূমিকম্প তো আপনার সেই আপনার আবেগ দিয়ে তো আর হুম, আবেগ সে দিয়ে তো তার ভূমিকম্প চলে না। ভূমিকম্প জি, করবে না, মার্সি করবে না, জি, তাই না? এখন আমাদের এগুলোর মধ্যে জনবহুল একটা দেশ, এটাও ঠিক, যে আমরা চাইলেই যে
সমস্ত কিছু ওভার দ্য নাইট আমরা ঠিক করে ফেলতে পারবো, তাও কিন্তু আসলে পারবো না। হুম, আমাদের ব্যবস্থাপনাগুলোরও অনেক ত্রুটি আছে। আপনাকে যদি বলি যে ভবন নির্মাণগুলা এভাবে হয় কেন, এর সাথে আসলে যারা ভবনের নকশা করছেন, এই নকশা যারা অনুমোদন করছেন, তাদের কি ত্রুটি নাই? প্রচুর ত্রুটি আছে, আচ্ছা, তাই নাকি? হুম, এবং সেটা বাস্তবায়নের ক্ষেত্রে নকশা একটা আপনি ইয়ে করলেন, অনুমোদন করলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে, হুম, হুম, সেক্ষেত্রে আপনি যখন আবার বাস্তবায়ন করছেন সেই হুম, বিল্ডিংটা, হুম, হুম, তখন আপনার এই ওয়ার্কিং ডিজাইনটা আলাদা হয়ে যাচ্ছে। জি, ঠিক আছে? এই ধরনের ঘটনা আমরা অহরহই দেখছি। আবার নিজেদের মতো করেই আবার সেই তার ডিজাইন চেঞ্জ করা হচ্ছে। হুম, লোড ক্যাপাসিটি কোথায় কি কিভাবে, যেটা ইঞ্জিনিয়ারিং সেকশন যেটা করে দিয়েছে, হুম, আমরা সেটাকে আবার মানছি না। এই ত্রুটিগুলা কিন্তু আসলে আছে। এখন আচ্ছা, এটা মোকাবেলা আসলে এইভাবে ভেঙে চুরে মোকাবেলা হবে না। আমাদের নিয়তির উপরেই মনে হয় আসলে সেই বসবাস। আচ্ছা, যে ২০ নিয়তের কোটি উপর ২২ দিয়ে। কোটি মানুষ, হুম, কেউ কেউ বলে এইভাবে হুম, যে আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা নিয়েও প্রশ্ন আছে। কেউ কেউ বলে আমাদের এই জিডিপিটা দেখানোর জন্য আমাদের ইয়ে কমানো হয়েছে, জি, জনসংখ্যা কমানো হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ২০-২২ কোটি জনসংখ্যা এই দেশে। হুম, তো ধরেই নিলাম আসলে জনবহুল একটা দেশ, জি, এই দেশে আসলে এই ধরনের ত্রুটি বিচ্যুতি দীর্ঘদিন থেকে আছে। এটা হয়তো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হয়তো কোনো কিছু কমবে। হুম, And হুম। এর মধ্যে আমাদের বসবাস করতে হবে, যতটা সতর্ক হওয়া যেতে আচ্ছা, পারে। এখান থেকে মানে সচেতনতা যতটুকু দরকার, এটা আপনি কি মানে আপনার নজরে কি এসেছে এরকম যে এটা সচেতনতা আমরা হচ্ছি, মানে অন্তত দেখা গেল বিল্ডিংটা আমরা মানে ভাঙতে পারলাম না, বিল্ডিং এর ওই রকম ব্যবস্থা নিতে পারলাম না, কিন্তু মানে যেটা আছে, কিন্তু যেটা নতুন হচ্ছে সেটাকে ইয়ে করা, তারপরে ব্যক্তিক পর্যায়ে মানুষকে ট্রেন্ড আপ করা যে ভূমিকম্প হলে কি কি আমাদের করণীয়, এই জিনিসগুলো করা হচ্ছে কিনা। দেখেন যখন ডিজাস্টার হয় তার পরপরই আমরা দেখি সেদিনকে টক শোতে সব বিশেষজ্ঞরা চলে জি, আসেন, জি, দুর্যোগ ব্যবস্থাপনা হুম, এই বিশেষজ্ঞরা সবাই চলে আসেন জি, সেখানে। জি, এবং টেলিভিশনগুলা তাদেরকে নিয়ে সেদিনকে টক শো শুরু হয়। জি, এখন ওটা বার্নিং ইস্যু। হুম, হুম, সেক্ষেত্রে যখন এটা আবার দুদিন, ২-৩ দিন হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, ২-৪ দিনের মধ্যেই এটা ওটা হয়ে পাস্ট যায়, হয়ে যায়, একদমই ফার্স্ট পাস্ট। হয়ে যায়। এখন এরপরে আবার যাতাই তথই বচ। হুম, তো এই অবস্থা চলতে থাকলে আসলে আপনি, এটা একটা ব্যাপক বড় ক্যানভাস, অনেক বড় ক্যানভাস। হুম, এখন যদি আমাদের জীবন নিয়ে যদি আমাদের ব্যক্তিগতভাবে সতর্কতা অবলম্বন না করতে পারি, এখানে আসলে কোনো প্রতিষ্ঠান ভিত্তিক তারাও যে আসলে শুধু একতরফা ভাবে এটাকে করতে পারবে তা না। আচ্ছা, তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনি যেটা বলছেন এটার প্রশ্নে কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে অ্যাওয়ারনেসটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। থাকা উচিত প্রতিটা মুহূর্তে। ধরেন টেলিভিশনগুলো আছে, তাদের হুম, তো একটা সোশ্যাল কমিটমেন্ট থাকা উচিত, তাই না? জি, সেই ক্ষেত্রে তাদের হাউস থেকেই তারা তো বিজ্ঞাপন প্রচার হুম, করছে, হুম, জি, তাই না? পাশাপাশি একটা ধরেন বিজ্ঞাপন এটাও একটা, করে আমাদের চালাইলো। এই হাউসটাও একটা বিজ্ঞাপন, মেহেরপুর প্রতিদিন, তাই না? হুম, এখানে একটা সোশ্যাল কমিটমেন্টের কারণে, এই অ্যাওয়ারনেস এর জন্য আমাদেরও একটা স্লিপ কিন্তু আসলে থাকা উচিত। জি, আপনার এই আমরা রাখতে আলোচনার পারি, জি, মধ্যে জি, আমার এটা মনে হলো, তো আমি হুম, চেষ্টা করব আগামীকাল বা আগামী পরশুদিন থেকে হুম, হুম। এই ধরনের একটা না, আপনি একটা সতর্কতামূলক স্লটই রাখেন, যে একটা স্লট স্লট, থেকে রাইট, যেটা আমরা রাইট, সামাজিক এটা করা বিষয় নিয়ে উচিত। আলোচনা করব। আমি জি, অন্তত ভাববো বিষয়টা যে মেহেরপুর প্রতিদিনের এই ধরনের একটা অ্যাওয়ারনেস, একটা টোকেন ইয়ে আমরা সেখানে ইনস্টল করতে পারি ইনস্টল কিনা, করতে পারি। যেটা জি, মানুষ অন্তত চোখে পড়লে জি, অন্তত ভাববে, তার এই জায়গাটায় হুম, অন্তত হুম, হুম, ইয়ে করবে যে না, তাই তো বিষয়টা এটা তো এমন, দরকার আছে, এটা এটা দরকার দরকার আছে। আছে, এই ভাবা দরকার অ্যাওয়ারনেসটা আছে। খুবই জরুরি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রসঙ্গে চলে যাই, সেটা হচ্ছে যে আহ, এটা 29 নভেম্বরের মেহেরপুর প্রতিদিনের একটা নিউজ ছিল। নিউজে বলা হচ্ছে যে মেহেরপুর ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা উদ্বোধনে জেলা প্রশাসক বলেন, খেলাধুলার বিকল্প কখনোই ডিজিটাল ডিভাইস হতে পারে না। আচ্ছা, নিউজটাতে বলা হচ্ছে এরকম যে মেহেরপুর জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির, নতুন যিনি আসছেন, এনামুল কবির বলেন, একটি সুস্থ জাতি গঠন করতে হলে একটি সুস্থ মনের দরকার, একটি জ্ঞান ভিত্তিক সমাজ দরকার, এবং সেটার জন্য একটি সুস্থ দেহ দরকার। সুস্থ দেহের জন্য সুস্থ মন, সুস্থ দেহের মধ্যেই সুস্থ মন বাস করে। শিক্ষার্থীরা খেলার মাঠ বিমুখ হয়ে গেছে, তারা মোবাইলের দিকে ঝুঁকে পড়েছে। আমি এটাকে বলছি ডিজিটাল ডিভাইস দূষণ। ডিজিটাল ডিভাইস পলিউশনের জন্য আমাদের ইয়াং জেনারেশন অসুস্থ হয়ে যাচ্ছে। এর কারণে আজকে শিক্ষার্থীদের খেলাধুলার দিকে মনোযোগ নাই। এই মনোযোগ আমরা আমাদের ফিরে আনতে হবে। খেলাধুলার বিকল্প কখনোই ডিজিটাল ডিভাইস হতে পারে না। ভার্চুয়াল জগৎ কখনোই বাস্তব জগতের বিকল্প হতে পারে না। তাদের সকলকে অ্যাকচুয়াল জগতে ফিরে আনতে হবে।
আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে মানে এই যে ডিজিটাল পলিউশন যেটা বলতেছে, ডিজিটাল ডিভাইস পলিউশন, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আপনি ডিজিটাল ডিভাইস পলিউশনের কথা বলছেন। আপনি যে বিষয়টা উত্থাপন করলেন ক্রীড়াঙ্গনকে কেন্দ্র করে, জি। এর সাথে আপনি ডিভাইসটাকে দায়ী করছেন অনেক ক্ষেত্রে, জি। তাই না? আপনাকে যদি আমি বলি যে আসলে ভাই আপনি তো ক্রীড়াঙ্গন বলতে যেটা বোঝায় বা হুম। বিনোদন বলতে যেটা বোঝায়, হুম। হুম। আপনি যদি সেই জায়গায় এই মানুষগুলোকে, এই ছেলে মেয়েগুলোকে যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে যে সময় তারা মাঠে দেওয়ার কথা, হুম। যদি আপনার মাঠ না থাকে, যদি আপনার মাঠে খেলা না থাকে, যদি আপনার টেলিভিশন বা অপর অপর যে ইয়েগুলো অর্গানগুলো আছে, শিল্পকলা একাডেমি বা সামাজিক যে সমস্ত হুম। ক্লাব ভিত্তিক যে সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, হুম। তারা যদি ফাংশন না করে, তাহলে ওইখানে যে সময়টা দেওয়ার কথা যাদের, তারা তো একটা সময় অন্য জায়গায় দেবেই। হুম। আপনি ডিভাইসের দোষ দিয়ে তো লাভ নাই শুধু, আচ্ছা। আচ্ছা। তাই না? হুম। আমার খেলার মাঠ নাই, আমি হয় দর্শক হিসাবে গেছি হুম। অথবা খেলোয়াড় হিসেবে গেছি। হুম। আর খেলার মাঠে শুধু 11 জন বা 22 জন দর্শক খেলোয়াড় না। হুম। আপনি চিন্তা করেন যখন খেলা এই 22 জনের হুম। খেলা হয়, হুম। তখন আপনি স্টেডিয়াম প্যাকড আপ, হাজার হাজার দর্শক, তাহলে আপনি বোঝেন, তাহলে ওরাও ঠিক ওখানে গেছে, খেলার মাঠে গেছে। জি। জি। আমরা খেলার মাঠে যাওয়া বলতে শুধুমাত্র খেলোয়াড় না, হুম। দর্শকদের যে উপস্থিতি এবং তাদের যে ভলিউম, সেটা খেলোয়াড়দের চেয়ে হাজার হাজার গুণ বেশি। হুম। তাহলে এই মানুষগুলাকে যখন আপনি টানতে পারছেন না, তখন তো ডিভাইস কেন, আরো অন্য কিছু থাকলে সেই সময়টা সেখানে নিয়ে আচ্ছা। নেবে। আচ্ছা, এখানে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে দেখেন, আম, আমাদের এই যে মোবাইল ডিভাইস বলেন বা এই জাতীয় যে ডিভাইস স্মার্টফোন গুলো আছে, স্মার্টফোন ডিভাইসটাকে কিন্তু আমরা আগে খুব এসেনশিয়াল একটা প্রোডাক্ট হিসেবে দেখতাম, যে আমাদের যোগাযোগের মাধ্যম একটা ছিল। আমরা কিন্তু বাচ্চাদের হাতে দিতে চেতাম না, বা আমরা অভিভাবক যারা আছে তারা কিন্তু বাচ্চাদের হাতে দিত না। এবারে কি হলো, যখন করোনা আসলো, করোনার সময় ওই যে ডিজিটাল ক্লাস হওয়া, এই ক্লাসের জন্য কিন্তু আমাদের বাচ্চাদের হাতে ডিজিটাল ডিভাইসগুলো আমাদের তুলে দিতে হতো। আমার ধারণা ওই ডিজিটাল ডিভাইসটা আর আমরা কখনো মানে আবার যে এটাকে কন্ট্রোল করার দরকার, আমার মনে হয় না যে এটাকে আর কখনো কন্ট্রোল করা হয়েছে, যাতে কিনা মানে বাচ্চারা ওই যে ওটা তো অ্যাবিউজ করার চান্স অনেক বেশি, হুম। স্মার্টফোনের অ্যাবিউজ করার চান্সেস খুব বেশি। তাতে কি হয়েছে যে ওরা যে ওই যে স্ক্রিন থেকে বেরোয় কিছু একটা ভাববে, বা মানে আরেকটা মানুষের সাথে মিশবে, মানুষের সাথে মেশা শিখবে, কথা বলা শিখবে, এইগুলো আমার মনে হয় কমতি আছে। এটাকে আসলে কিভাবে দেখছেন? তা তো আছে। আপনি তো ওখান থেকে আপনার সন্তানকে আর ফিরাতে পারছেন না। জি। আপনি দেখেন ওই ডিভাইসের কথা বলছেন, ক্লাস 7-8-এ পড়ে একটা ছেলে, জি। খুব প্রান্তিক জনগোষ্ঠীর এলাকা, যদি গ্রামীণ অঞ্চলের কথা বলি, হুম। সেখানকার মানুষ হুম। তার বাবার কাছ থেকে দাবি করছে সে একটা মোটরসাইকেল, জি। জি। শুধু ডিভাইস না কিন্তু হুম। একটা মোটরসাইকেল দিবে, এবং সেই মোটরসাইকেলটা না দিলে সে থ্রেট করছে যে আমি আত্মহত্যা করব। জি। এবং সে কোন মোটরসাইকেল দাবি করছে জানেন? তার ওজন হলো 38 কেজি। সে 140 কেজি ওজনের মোটরসাইকেল কিনবে, তার নিজের ওজন 38 কেজি। এই যখন বাস্তবতা, হুম। তাহলে ওই ছেলেটা যখন মোটরসাইকেল কিনছে, হুম। সে আপনার মাঠে যাবে না, আচ্ছা। মাঠে যাচ্ছে না, তার কারণ ওই মোটরসাইকেলটা সে মহড়া দিচ্ছে কিন্তু ওই টাইমে, হুম। তাই না? আপনি তো আসলে এই যে ইমোশনাল ব্ল্যাকমেলিং গুলা করছে বাবা মায়ের সাথে বাচ্চারা, হুম। সেখান থেকে আমাদের আসলে ভাবতে হবে। আসলে মোটরসাইকেল কিনে দিচ্ছে, 2 দিন পরে সেই ছেলের লাশ প্যাকেট হয়ে আসছে মোটরসাইকেলটা ভাঙড়ির দোকানে। এই তো অবস্থা, তাই না? এখন এইগুলো আপনি একটা আপনার কি বলবো, একটা আহ, এই ডিভাইস বলেন আর আহ, অন্যান্য যে সমস্ত উপকরণগুলো আমাদের যাপিত হুম। জীবনে আমরা হুম। যেগুলো ব্যবহার করছি, হুম। এইগুলার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে, দুটোই আছে। দুটোই আছে। হুম। এখন আমরা এই ডিভাইসটাকে আসলে কতটা সহজভাবে প্রয়োজনের হুম। 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 ইয়েতে ব্যবহার করছি, কাজে ব্যবহার করছি, আর কতটা অপ্রয়োজনীয় কাজে না, এটা ব্যবহার যে করছি। অপ্রয়োজনে ব্যবহার হচ্ছে, হুম, আমরা বড়রাও যে ব্যবহার করতেছি, বা হুম, আমাদেরও সিনিয়র যারা আছে হুম, তারাও, ফ্যামিলি মেম্বার হুম, সিনিয়র যারা আছে তারাও কিন্তু অ্যাবিউজ করছে। হ্যাঁ,
এটার অপব্যবহারটাই হ্যাঁ, বেশি করছে হয়। করছে করছে আগে কি হতো, এটাকে আমরা একটা কন্ট্রোলের মধ্যে রাখতাম। হুম। এটা আমাদের ওই রকম মানে ইয়ের জায়গাটা ছিল না। আমাদের এন্টারটেনমেন্ট, আমাদের বিনোদন বলতে কি ছিল, যে মানুষ মানুষের সাথে মিশবে, আড্ডা দিবে, কথা বলবে, ঘুরতে যাবে, এগুলো ছিল মানুষের এন্টারটেনমেন্টের একটা বড় অংশ। অভিভাবকদের মারাত্মক দায় আছে। বাড়ির যিনি গার্ডিয়ান, হুম হুম বাবার অনুপস্থিতিতে মা, হুম মায়ের এনগেজমেন্টের ব্যাপারে অনেক বেশি এই ডিভাইসগুলোর ইয়েতে। তাহলে সন্তানদের হয়তো দেখা যাচ্ছে যে একটা ঘরে তাদেরকে পড়তে দিয়েছে, হুম মার একটা ঘরে কিন্তু ওই ডিভাইস ব্যবহার করছে। হুম হুম। মানে তিনারও যে আসক্তি, তিনার ওই আসক্তিও কিন্তু আমাদের এই বাচ্চাদের কাছ থেকে এই ডিভাইসটা কেড়ে নেওয়ার আর একটা অন্তরায়। জি, মানে আমরা আ- সবাই, সবাই, সবাই মানে আপনি কেউ যে কাজটা কন্ট্রোল করছেন, করার কেউ নাই। না, আপনি যে কাজটা করছেন, হুম, আপনি সেই কাজটা আপনার সন্তানকে নিষেধ করছেন। কতক্ষণ নিষেধ করবেন? কতক্ষণ নিষেধ করবেন? আর আমাদের তো এক ধরনের সেই নিষিদ্ধ জিনিসের প্রতি যে আসলে এক ধরনের ইচ্ছা, মোহ, মোহ, মোহ কাজ করে। এটা তো কাজ করে, তাই না? জি। যার কারণে এই ভাবনাগুলো তো আছে। এখন যদি আপনাকে বলি, ধরেন হুম, আপনাকে একটা পরিসংখ্যান দিই। 2008 সালে আপনি যে বলছেন না যে এ, ক্রীড়াঙ্গনে নিয়ে যাওয়া যাচ্ছে না, হুম, বিনোদনে হুম, নিয়ে যাওয়া যাচ্ছে হুম, না, ডিভাইসের মধ্যে ডুবে আছে, হুম, তাই না? হুম, আপনাকে যদি ওখান থেকে বের করতে হয়, দর্শক শ্রোতা এবং খেলোয়াড় এদেরকে যদি আরেকটা সাইডে নিয়ে যেতে হয়, তাহলে আপনার সেই পরিবেশ লাগবে। জি, আপনি মেহেরপুরের একটা উদাহরণ দিই। মেহেরপুরে 2008 সালে হুম, জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন শেষ, মানে ওইটা মেয়াদ ছিল 2008 সাল পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, 2009 সাল থেকে একটা, এই আজকে 25 ডিসেম্বর, অ্যাডহক কমিটি দিয়ে এই 17-18 বছর চলছে। এটা চলে, ঠিক আছে? যে যখন গভর্নমেন্ট বদল হয়, হুম, তার অনুগত ক্রীড়া সংগঠক হুম, যারা আছেন হুম, তাদেরও আবার এই ভাগ আছে, ঠিক আচ্ছা, আছে? হুম, দলীয় পরিচয় আলাদা আলাদা পরিচয় আছে। হুম, আপনি দেখবেন যে সেখানে তারা গিয়ে আবার নেতৃত্ব দিচ্ছেন। আচ্ছা, দেন, যারাই হুম, নেতৃত্ব হুম, দেন। 9 সালের থেকে যখন একটা অ্যাডহক কমিটি দিয়ে চলছে, আপনাকে যদি বলি, তারপরের থেকে সর্বশেষে দেখেন ইয়েতে কিছু ডিএস এর এই 22-23 সালে আপনার ফুটবল লিগ দেখেছেন না? আপনি দেখেছি কত জি, জি, প্রতি বছর ফুটবল লিগ গুলা জি, হয়। 22-23 সাল থেকে কিছু হয়েছে 22-23 সালের দিকে, তারপরে হয়নি। আর যেহেতু পূর্ণাঙ্গ একটা কমিটি নাই, সেই ক্ষেত্রে আমরা সত্যিকার অর্থে মাঠগুলাতে খুব বেশি দেখিনি। আবার আমি আজকে জিজ্ঞাসা করছিলাম, হুম, হুম, জেলা ক্রীড়া সংস্থায় আমি ফোন দিয়েছিলাম। হুম, তো যাই হোক, ওখান থেকে আমি জিজ্ঞাসা করলাম যে মেহেরপুরে কতগুলা ক্লাব আছে, আচ্ছা, ফুটবল বা ক্রিকেট ক্লাব আর কি। আর একটা ক্লাবে তো ভ্যারাইটি খেলাই হয়, তার তো জি, টিম জি, থাকে, ফুটবল জি, টিম থাকে, ক্রিকেট টিম থাকে, হুম, ভলিবল টিম থাকে। তো তিনি বললেন যে এই মুহূর্তে রেজিস্টার্ড কোনো ক্লাব নেই, এই মুহূর্তে আচ্ছা, রেজিস্টার্ড ক্লাব নেই। যখন আচ্ছা, এই উনি ডক্টর মনসুর আহমেদের কথা বললেন, যে ডিসি ছিলেন যখন, হুম, তখন ওনার একটা একটা ছিল, অ্যাসেসমেন্ট ছিল, 35টা না 36টা ক্লাবের অস্তিত্ব পাওয়া গেছিল। কিন্তু এই ক্লাবের রেজিস্ট্রেশনটা কিভাবে হয়? আপনি যখন লিগ গুলা চলে, হুম, তখন অ্যাটলিস্ট আপনাকে কোনো না কোনো খেলায় ওই লিগে অংশগ্রহণ করা ক্লাব সেই রেজিস্টারভুক্ত হয়। হ্যাঁ, এবং যখন ডিএসএ নির্বাচন হয়, তখন ওই ক্লাব একজন ভোটার হয়, হয়তো রেশিও আছে 2টা বা 3টা ভোটার হুম, ওদের, হুম, হুম, ঠিক আছে? হুম, এরকম তখন সে ভোটের অধীনে যায়। তাহলে সে তখন ওখানকার নির্বাচন করে, নির্বাচনে অংশ নেয়। হুম, আপনি যখন দেখছেন যে এইগুলা সবই অনুপস্থিত, হুম, সব অনুপস্থিত, হচ্ছে না। এ দেখেন সাম্প্রতিক সময়ে উপজেলা সদরে দেখলাম, উপজেলা সদর এই ভলিবল, কাবাডি, ফুটবলের আয়োজন করলো ইউনিয়ন ভিত্তিক টিম দিয়ে, ঠিক আছে? আমি এটাও জিজ্ঞাসা করছিলাম যে স্টেডিয়ামে কি যারা ক্লাবের, কোন ক্লাবের ছেলে তারা কি আসলে প্র্যাকটিস ম্যাচ, প্র্যাকটিসের জন্য বিকেলে কি তারা মাঠে যায়? হুম, ওই যে খুব যে বেশি নিয়মিত কেউ আসে তা তেমন না। উন্মুক্ত, আমি আবার জিজ্ঞাসা করছি যে মাঠটা কি উন্মুক্ত থাকে এই প্র্যাকটিসের জন্য? তখন বলছে জি থাকে, প্র্যাকটিসের জন্য উন্মুক্ত থাকে। হুম, হুম, কিন্তু খুব বেশি যে সেখানে গিয়ে প্র্যাকটিস করে তা না। আবার দেখেন আমাদের এখানে গভর্নমেন্ট স্কুলের যে মাঠটা, হুম, আপনি এখানে তিল ধরানোর ঠাঁই পাবেন না, আপনি হ্যাঁ, হ্যাঁ, প্রচুর ওই সাম জি, করে জি, সব জি, করে হুম, খেলা হুম, করছে হুম, বিচ্ছিন্ন ভাবে। ওখানে তার এই খেলা, ওই প্র্যাকটিসটা তো আসলে এইভাবে হয় না। না, না, মাঠেরও যেমন অপ্রতুলতা আছে, হুম, তত্ত্বাবধানের অপ্রতুলতা আছে,
এখানে মানে দেখভালটা করার জন্য যে ডেডিকেশনটা দরকার, যে হুম, ভাবনাটা দরকার, হুম, হুম, সেটা নাই। আমরা আসলে যার যেটা কাজ সেটা করি না ভাই। হুম, হুম, যার কারণে এই শিল্প সংস্কৃতি এবং খেলাধুলা, এইটা মেহেরপুরের এক সময় খুব ভালোই জি, ঐতিহ্য জি, ছিল। আমরা প্রগতি পরিমেল ক্লাবের কথা জানি, উল্কা ক্লাবের কথা জানি, হুম, টাইগার ক্লাবের কথা জানি, যে ক্লাবগুলো সত্যিকার অর্থে, এবং আমাদের আন্তঃজেলা যে সমস্ত টুর্নামেন্টগুলো হতো, হুম, হ্যাঁ, হুম, সেই টুর্নামেন্টগুলা নকআউট টুর্নামেন্ট হতো। সেই নকআউট টুর্নামেন্টগুলা এত দর্শক, এত দর্শক, আপনি যদি আসলে ওইভাবে না টানতে পারেন, আপনি দেখেন এটা এদিকে খেলাধুলার প্রশ্নটা যেমন ঠিক, আপনি দেখেন টেলিভিশন গুলাতে আপনার সবচেয়ে বিনোদন হলো টক শো। হুম, বাংলাদেশের হুম, হুম, টেলিভিশন গুলোতে বিনোদন হলো টক শো, হুম, এবং এমন কোনো টেলিভিশন আপনি পাবেন না হুম, যে টেলিভিশনে আপনার টক শো হয় না। হুম, তাহলে আমি কেন বিনোদন বলবো না? আপনি আচ্ছা, মাচাবাজি যে করছে যারা, গ্রাম অঞ্চল পর্যন্ত যারা চায়ের দোকানে যে মাচা আছে, সেখানে আপনি দেখেন ওই টক শো দেখছে সবাই, হুম, কোনো নাটক দেখছে না। আসলে নাটক হচ্ছে নাকি? আবার আপনার নাটক দেখারও বিড়ম্বনা আছে, যে আপনি একটা নাটক দেখছেন, আপনার ঘন্টা তিনেক লাগবে হয়তো আধা ঘন্টা বা 40 মিনিটের একটা নাটক না, এত দেখতে। সময় নাই আসলে। এত আসলে না, ওই যে রিল দেখলে তো খুব হ্যাঁ, দ্রুত হয়ে যায়। হয়। আর হ্যাঁ, সেখানে ধরেন প্রচুর অ্যাড, হুম, নাটক দেখার ধৈর্যটাও হারিয়ে ফেলে। হুম, এখন অ্যাড থাকতেই হবে, এখন একটা ওই প্রতিষ্ঠান, গণমাধ্যমের একটা প্রতিষ্ঠান, অ্যাডই হচ্ছে তার নিউট্রিশন। হুম, হুম, ঠিক আছে? এই ধরনের নানান জটিলতার মধ্যে দিয়ে মধ্যে আমাদের দিয়ে এগুলো বসবাস। যাচ্ছে না। আমার কনসার্নের জায়গাটা হলো হুম, এইরকম যে বাংলাদেশের মতো একটা অনুন্নত দেশে হুম, যদি যুব সমাজ মানে ভার্চুয়াল জগতেই ডুবে থাকে, হুম, ভার্চুয়াল জগৎ তো ভার্চুয়াল জগতই, হুম, তাই না? জি, যাদের মানে মানে অ্যাকচুয়াল জগৎ সম্পর্কে কোনো ন্যূনতম হ্যাঁ, ধারণা নাই, হ্যাঁ। অ্যাকচুয়াল জগতের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, ঠিক আছে? তাহলে এই এই যুব সমাজ নিয়ে মানে বাংলাদেশের জন্য কতটুকু হুমকি হয়ে দাঁড়াবে বলে আপনি মনে করেন? হুমকি তো হচ্ছে, হুমকি তো ইতিমধ্যে, আপনি তো এর ইম্প্যাক্ট যেটা, হুম, সেটা তো আপনি দেখছি, যে খেলাধুলা নাই, অন্য কোনো বিনোদন নাই। ঠিক আছে? সমস্ত কারণে হুম, এর যে মানে অন্য ধরনের ইম্প্যাক্ট, হুম, নেগেটিভ ইম্প্যাক্ট, হুম, সেগুলো তো হচ্ছে। এখন সেগুলো থেকে নিবৃত হওয়া বা নিবৃত করা, হুম, হুম, এরা কারা? কই, মানে তাদেরকে তো দেখছি না। বলেন আপনি। আচ্ছা। আপনি না, এখানে প্রবলেম দেখেন, সেটা হচ্ছে যে আমি নিজেই একজন এমপ্লয়ার, মানে আমি জব দিই বা হুম, অনেকে আমার ওখানে জব করতেছে আমার প্রতিষ্ঠানে। এখানে প্রবলেম হচ্ছে কি যে আগের ব্যাচ যেটা ছিল, মানে পরবর্তী ব্যাচ, মানে এই রিসেন্ট ব্যাচ ছাড়া আগের ব্যাচ যেগুলো ছিল তাদের ন্যূনতম একটা ধারণা ছিল যে আমাকে, আমার যতদিন বেঁচে থাকবো বা পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, যতদিন বেঁচে থাকবো আমাকে কাজ করে খেতে হবে, হুম, এইরকম টেন্ডেন্সি নিয়েই কিন্তু তারা বড় হয়েছিল এবং তারা খেলাধুলা করেছে। তার মানে কি হয় যে একবার না পারলে সে বারবার ট্রাই করতে থাকে। খেলাধুলা কিন্তু ওই জিনিসগুলো শেখায়, চ্যালেঞ্জ নেওয়া শেখায়। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে যে নিউ এরার যে নিউ জেনারেশন যেগুলো আসছে, যাদের যারা ডিভাইস দেখে দেখে বড় হয়েছে বা ফেসবুকের নিউজ ফিড দেখে দেখে বড় হয়েছে, এদের ভিতরে ওই জিনিসটা নাই। এদের ভিতরে ধৈর্যটা কম, হুম। একটা চ্যালেঞ্জ নেওয়ার মতো সক্ষমতা কম, বুঝছেন? আমি হয়তোবা শেখাতে পছন্দ করি বা আমার ধৈর্য অনেক বেশি, যে কারণে আমি বুঝাই বুঝাই তাদের শেখায় শেখায় নিয়ে যাচ্ছি। কিন্তু মানে অন্য এমপ্লয়ারদের এত সময় আছে কিনা যারা জব দিচ্ছে, এতে আমার যথেষ্ট সন্দেহ আছে। জবের প্রতি তাদের এক ধরনের, তারা জব বলতে আসলে শুধুমাত্র চাকরিটাই বোঝায়, ওটার থেকে যে তাদের আর্থিক সম্মানী যেটা, যে স্যালারি, ওইটা এনশিওর করার জন্য যতটুকু করা ততটুকু, তারা কতটুকু আসলে শেখার জন্য আসলে হুম, নিজের আগ্রহী হচ্ছে, হুম, বা আপনি নিজের প্রয়োজনেই হোক বা তাদের প্রয়োজনেই হোক, হুম, যে আপনার ফার্মে চাকরি করছে, আপনি তাদেরকে গিয়ার আপ করার চেষ্টা করছেন, তার হুম, হুম, স্কিল বাড়ানোর চেষ্টা করছেন, তারা সেদিকে কতটুকু মনোনিবেশ করছে, নিশ্চয়ই মানে আপনি খুব তাদের কঠিন, খুব কঠিন, কঠিন, খুব খুব কঠিন। কঠিন। কারণ হচ্ছে যে ওদের রিয়েলি যেটা, সেটা হচ্ছে হুম, যে অ্যাকচুয়াল জগৎ সম্পর্কে, হুম, অ্যাকচুয়াল জগৎ থেকে অনেক দূরে। হুম, না আছে ইনফরমেশন, না আছে তাদের ভিতরে একটা মোটিভেশন যে না আমাকে পরিশ্রম করে খাইতে হবে, আহ, না আছে একটা জিনিসকে সহজে বোঝার ক্ষমতা। বিষয়টা বুঝছেন? মানে পুরোটাই কেন জানি ওরা খুব উত্তেজিত, ঠিক আছে, খুব দ্রুত ফলাফল চাই, চ্যালেঞ্জ নিতে একদমই পারে না, টায়ার্ড হয়ে যায়। এইরকম অনেকগুলো প্রবলেম আছে। তো এই প্রবলেম নিয়ে আমাদের এই অনুন্নত একটা দেশে মানে আমাদের তো ডেভেলপ করার তো দুইটাই রাস্তা মাত্র, বা একটা রাস্তা বলতে পারি, যে পরিশ্রম করে আমাদের জীবন জীবন পরিবর্তন করে জীবিকা আমাদের কপাল নির্বাহ করতে পরিবর্তন হবে। করতে হবে,
সাথে এইটা সততার সাথে। Right. তো এই দুইটা মানে একটা জিনিস হয়তো বা শিখে এসছে, কিন্তু এই যে পরিশ্রম করে তাদের বড় হতে হবে বা একটা চ্যালেঞ্জ নিয়ে তাদের বড় হতে হবে, এই জিনিসগুলো খুবই কম তাদের ভিতরে। আমরা কিছু স্কিল ছেলেপেলেকে দেখছি যারা আসলে তাদের মেধা অসাধারণ মেধা, হুম, কিন্তু তার পরের স্ল্যাবে গিয়ে দেখছি এভারেস্ট যে তাদের মেধা নিয়ে প্রশ্ন আছে, প্রশ্ন আছে। তাদের মেধা আচ্ছা নিয়ে প্রশ্ন আচ্ছা, আছে। ওই অনুষ্ঠানেই আমাদের ডিসি মহোদয় ডক্টর সৈয়দ এনামুল কবির বলতেছিলেন যে মাদক ও অনলাইন জুয়া নিয়ে অনলাইন জুয়া নিয়ে তিনি বলেন, মেহেরপুরের মাদক রোধে যা যা করণীয়, তা জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন সহ আমাদের অন্যান্য দপ্তরগুলোকে সঙ্গে নিয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করব, এবং ইতিমধ্যেই কিছু কাজ শুরু করেছি। অনলাইন জুয়ার মতো একটি বড় ছোবলে অনেকেই বিপদগ্রস্ত হয়ে হয়ে গেছে, অনেকেই ঘরবাড়ি হারিয়ে ফেলেছে। যারা এর পিছনে আছে তাদের আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসব। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে এইরকম যে মাদক ও অনলাইন জুয়া কতটা ক্ষতি করেছে বলে আপনি মনে করেন, অন্তত আমাদের মেহেরপুর এখন জেলায়? কতটা ক্ষতি করেছে তার প্যারামিটার আমার কাছে নাই। আচ্ছা ক্ষতি তো সমাজে হচ্ছেই। এই আচ্ছা। মাদক তো ভালো কোনো জিনিস না, হুম তাই না কি? হুম আপনি দেখেন, যদি আপনি ওই মাদকের কথা, যদি আমরা মূলত যেটাকে মাদক বলছি, হুম ওয়াইনের কথা বলছি, আমরা হ্যাশিসের কথা বলছি, হুম তা আপনি দেখেন এই যে যে সমস্ত স্মোকিং গুলা করা হচ্ছে, তামাক হুম জাতীয় দ্রব্য, হুম এইটা খুব মানে মনে হচ্ছে যে এটা তো সামাজিক স্বীকৃত একটা নেশা, তাই না? হুম ওয়াইনটা লুকিয়ে খাই, হুম হ্যাশটা লুকিয়ে খাই, হ্যাশিসটা, তাই না? হুম হুম, অন্যান্য নেশাগুলো লুকিয়ে খাই, কিন্তু এই স্মোক তো সে ওপেন করছে। হ্যাঁ, তো এটা তো মারাত্মক ক্ষতি, তাই না? হুম, আচ্ছা, সংবিধিবদ্ধ সতর্কীকরণ তার ক্যান্সারের হুমকি দিচ্ছে, তারপরেও কিন্তু ওটা নেহাতি বলার জন্য বলা, ব্যবসার জন্য বলা। আপনি দেখেন মেহেরপুরে এখন গভর্নমেন্ট তো তাদের কাছ থেকে মানে সর্বোচ্চ ট্যাক্স নিচ্ছে। জি। এই যে যারা করছে, আমরা কিছুদিন আগে একটা নিউজ করেছিলাম মেহেরপুরে কি পরিমাণ তামাক চাষ তামাক হচ্ছে, চাষ আছে। তাই না? জি জি। আবার এই তামাক চাষেরকে কেন্দ্র করে হুম হুম কত পরিবার সর্বশান্ত হয়েছে তার অসুস্থতাকে কেন্দ্র করে, হুম, তামাক জ্বালাতে গিয়ে, জি, তামাকের সাথে সংস্পর্শে গিয়ে, হুম হুম ঠিক আছে? হুম এগুলা এগুলা আসলে কিভাবে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? আপনি আপনি এটা থেকে নিবৃত করবেন, গভর্নমেন্ট তো সেটা বলছেন। গভর্নমেন্ট তো তার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে এবং বড় অঙ্কের ট্যাক্স নিচ্ছে, তাই না? হুম হুম অথচ এই চাষিদেরকে আপনি নিবৃত করবেন, চাষিরা তাদের যে ফসলে সবচেয়ে বেশি বেনিফিট পাবে, নিশ্চয়ই তারা সেটাতে আগ্রহী হবে। হুম 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 তার তো টাকা হুম দরকার, তাই না? হুম আপনি যদি শেখান, হুম নীতি নৈতিকতা শেখান চাষের প্রশ্নে, এটা তো হবে না যে আসলে এটা তামাক যাবে, এটা তুমি কইরো না, হুম হুম হুম, এটা তো হবে না। এটা তার রুটি রুজির প্রশ্ন, এটা তার চাষের বেনিফিটের প্রশ্ন, তাই নাকি? তাহলে আপনার যখন আপনি সেই চোরকে চুরি করতে বলা, গেরস্তকে সাবধান হতে বলা, ব্যাপারগুলো অনেকটাই এমন। তাহলে আচ্ছা, এই তামাক চাষ যেমন আছে, হুম হুম পাশাপাশি এই মাদকের ব্যবহার, সরবরাহ, হুম এর বাণিজ্যিকীকরণ, এর হুম সেবক, মানে যারা সেবী, তামাক সেবী বা মাদক সেবী, হুম এর ইম্প্যাক্ট তো আপনার আমার পড়বে। যে পরিবারে এই মাদক সেবী আছে, হুম বুঝছেন, হুম, সেই পরিবারটা শেষ হয়েছে। যে পরিবারে একজন ক্যান্সারের পেশেন্ট আছে, সেই পরিবারটা যেমন শেষ হয়েছে, হুম, একজন মাদক সেবীর কারণে সেই পরিবারটাও শেষ হয়েছে। শেষ হয়েছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, হুম কিন্তু হুম এখান হুম থেকে আসলে উত্তরণের রাস্তা কি? হুম কোন দৃষ্টিভঙ্গি নিয়ে যে করছে তাকে হুম ফিরিয়ে আনার রাস্তাই বা কি? ওই কিছু রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, সেখানে যাচ্ছে পরিবারের লোকজন নিয়ে, তাকে বারংবার নিয়ে যাচ্ছে, কিছু সময় সে সুস্থ হয়ে থাকছে, আবার সেখানে নিয়ে যাচ্ছে। আপনি দেখেন এখানে কি আসলে এই সেবনকারীদের সংখ্যা কি আসলে কমলো না হুম, বাড়লো? এটা দিনে দিন বাড়ছে। এই অবস্থার মধ্যেই হ্যাঁ, আমাদের বসবাস। এইভাবে বসবাস করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে যে সভাপতির বক্তব্য, মানে উনি আরো বলেছেন হুম, যে মাদকের অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় হাতিয়ার হলো খেলাধুলা। হুম, আজকের যুবক যদি স্মার্টফোনের গেমে ডুবে থাকে, তাহলে তার শরীর মন দুটোই নষ্ট হবে। আমি চাই মোবাইলে স্ক্রিন নয়, খেলার মাঠই হোক তোমাদের আড্ডাখানা। মাদক নয়, ঘাম ঝরানোই হোক তোমাদের নেশা। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্ত হতে না দিতে আজকের যুবকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার শরীরকে সুস্থ রাখে, মনকে উৎফুল্ল রাখে এবং চরিত্র গঠনে সহায়তা করে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে দেখেন, মানে এই যে পরিশ্রম
সততা, এইগুলো দিয়েই তো জীবন করতে হয়, হুম। এগুলো দিয়ে জীবনের উন্নতি হয়। এখন মনে করেন যে অনলাইন জুয়া বা এই জাতীয় বিভিন্ন ইয়ে থেকে খুব সহজেই ইনকাম করার একটা প্রলোভন দেখানো হচ্ছে। তো তারা পরিশ্রম করে আবার মানে কাজ করতে চাবে কিনা। যে ফোরামেই হোক না কেন, আপনি মঞ্চ বক্তৃতা দিয়ে হুম, এটা শেষ করে কোনো লাভ নেই, হুম, দায়িত্ব শেষ করার কোনো সুযোগ নেই। হুম, এখন আপনাকে আসলে এর বিপরীতে আপনাকে আইনের প্রয়োগ লাগবে, আচ্ছা, একটা আচ্ছা, সুশাসন লাগবে। হুম, সমাজে দেখভাল করে যারা, হুম, যারা সমাজ চিন্তক, তাদের সরাসরি অংশগ্রহণ লাগবে। সামাজিক যে সমস্ত সংগঠনগুলো আছে তাদেরকে দিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা লাগবে। হুম, আপনি শুধুমাত্র, আপনি যদি সেই কথা বলেন আপনার মাদকের অমক তমক ডিভাইস ব্যবহার করছেন, আপনি ভাই মিথ্যা কথা বাদ দিলেই তো অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায়। যে ভাই মিথ্যা কথা বলবেন না, হুম, হুম, তাই না? হুম, ও আইন শৃঙ্খলা বাহিনীও লাগে। হুম, জি, তো জি, আসলে এগুলা হচ্ছে খুব অ্যাবস্ট্রাক্ট ভাবনা আমার কাছে যেটা মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আপনার এটা এই এইগুলাকে যদি আপনার নিয়ন্ত্রণ করতে হয়, হুম, এই নিয়ন্ত্রণের পদ্ধতি ইয়ে করতে হবে। একদিকে যেমন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, হুম, আর একদিকে আইনের প্রয়োগ করতে হবে। আচ্ছা, আপনি যদি এটা না করতে পারেন, হুম, মানে সেই ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে যে আপনি সমাজের মানুষ, অন্যের ছেলেকে কিন্তু আপনি বকাও দিতে পারবেন না। এটা ইয়ে করেন গা, আমাদের যে সময় বলতো যে এই হুম, সন্ধ্যার পরে তুমি বাইরে কেন, হুম, হুম, সমাজের যে কোনো সিনিয়ররা আমাদেরকে চ্যালেঞ্জ করতো, চ্যালেঞ্জ করতে আমরা হবে, দৌড় জি, দিয়ে বাসায় চলে যেতাম। জি, বা আমাদের কোনো কাজে যদি আসলে বেরিয়ে থাকি তার ব্যাখ্যা দিতে হতো তাকে। হুম, হুম, উপযুক্ত ব্যাখ্যা দিলে হয়তো আমি দোকানে যাচ্ছি বা এটা আমাকে বাসা থেকে পাঠানো হচ্ছে। হুম, আপনি কি বলেন এখন আপনি কাউকে না, বলতে পারবেন এটা এই ধরনের এ, আমার সোসাইটি কি ওই জায়গায় আছে? না, মানে ব্যাপারটা আপনার ছেলেকে শাসন করার আমি কে? হুম, হুম, আমার ছেলেকে শাসন করার আমি কে? না, আপনি না, সেটা তো আপনি আপনি প্রতিবেশী হিসেবে আপনি বলতেছেন, বা হুম, আপনি চাচা হিসেবে হুম, বলতেছেন, বাপ নিজেও তো এটা পরাস্ত হয়েছে, হ্যাঁ, বাপও তো পরাস্ত হয়েছে। পরাস্ত হচ্ছে, অনেক বাবাকে আমি বলতে হ্যাঁ। দেখেছি যে আমি আমার বাবাকে এবং ছেলেকে আমাদের আমি সোসাইটি দেখেন, বকাতেছি আমাদের না। সোসাইটি দেখেন, আমাদের টিচারদের হাত থেকে বেত কেড়ে নেওয়া হয়েছে। আমরা কি আসলে বেত কেড়ে নেওয়ার মতো এই সোসাইটি এটা? দুষ্টের দমন শিষ্টের পালন, হুম, এটা লাগবে। আপনি যেমন শিষ্টেরকে পালন করবেন, আপনি দুষ্টকে দমন করার জন্য আপনাকে শাসন করা লাগবে তাকে। হুম, আপনি সেটা করতে দেননি। আপনি নিয়ে এসছেন, এক এক গভর্নমেন্ট এক এক সময় যখন ক্ষমতায় আসছে তখন তারা কেউ নিউজিল্যান্ডকে ইয়ে করে বেজ করে তার আমাদের বাংলাদেশের ইয়ের শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, হ্যাঁ, প্রাইমারি হ্যাঁ, শিক্ষা হ্যাঁ, ব্যবস্থাকে ইয়ে করছে। যদিও আমি অন্যদিকে চলে গেলাম, কিন্তু আপনাকে একটা কিন্তু প্রোফর্মাল লাগবে, একটা ডায়াগ্রাম লাগবে যে সমাজটাকে সুস্থ করার জন্য যে যে ব্যাড এলিমেন্টস গুলো আছে, সেই ব্যাড এলিমেন্টস গুলোর বিপরীতে আপনার কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে কোনো মার্সি নাই। বাস, আপনি যদি সেটা না নিতে পারেন, হুম, 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 আপনি যদি সেইটা প্রোফর্মাটা তৈরি করতে না পারেন, তাহলে এটা দিন দিন বাড়বে, আপনি ইয়ে করতে পারবেন না। আপনি শুধু হুম, মঞ্চে বক্তৃতা করবেন, হুম, হুম, ওই ডিসিএসপি যেমন মঞ্চে বক্তৃতা করছেন বলছেন, হুম, 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 ওই রাজনৈতিক নেতারাও ঠিক একই কথা বলছেন, কিন্তু কার্যকর বাস্তবে পদক্ষেপ নেওয়ার জন্য যদি আপনি কার্যকর পদক্ষেপ না নেন, হুম, হুম, তাহলে হবে না এটা। হবে না এটা। আচ্ছা, আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই। সেটা হচ্ছে যে মেহেরপুরের সার বিক্রি নীতিমালা সংশোধনের দাবিতে খুচরা ডাল মানে সার ডিলারদের মানববন্ধন 30শে নভেম্বর, একটা নিউজ ছিল মেহেরপুর প্রতিদিনে। আচ্ছা, সার বিক্রেতা অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি শাহিনুল ইসলাম শাহিন শাহিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সভাপতিদের বক্তব্যে তিনি বলেন, আমাদের যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি কখনো বুঝতে পেরেছেন এর দ্বারা কি হতে চলেছে? আমাদের কৃষি প্রধান দেশ, এদেশের এদেশ এদেশের কিছু যদি সচল না থাকে, কোনো কিছুই সচ্ছল থাকবে না। আমাদের এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের মনে হয় বাংলাদেশের স্বাধীন হওয়ার পর এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত এ পর্যন্ত কোনো সরকার নিয়েছে বলে আমার জানা নাই। কারণ এই লাইসেন্স নিয়ে যারা ব্যবসা করছে মেহেরপুর বাসী জানে, এই খুচরা ডিলার, কার্ডধারী ডিলার, এত কার্ডধারী ডিলার, এটা কত বড় লাঞ্ছিত। এই বিসিআইসি ডিলারদের কাছ থেকে দুর্নীতি যদি করে থাকে তাহলে সিন্ডিকেট, যদি করে থাকে তারাই করেছে। আচ্ছা, এটা হচ্ছে যে মানে আসলে এই সার নিয়ে তো, বা সারের ইয়ে নিয়ে খুচরা ডিলারদের একটা অভিযোগ ছিল, একটা মানববন্ধন করেছে। এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করছিলাম সেখানে ওটা ছিল একটা পরিবেশগত বিষয়, যে জি, আসলে জি, পরিবেশটা বলতে আমাদের সোসাইটিতে আসলে আমাদের জেনারেশন গুলো আসলে কিভাবে বেড়ে উঠছে হুম, হুম, সেখানকার অনেক ব্যত্যয় দেখলাম। জি, এবার আমরা আসলে যে
যে চাষিগুলাকে কেন্দ্র করে হুম, আমাদের জীবন জীবিকা চলছে, হুম, মানে খাদ্যের সরবরাহ যারা করছেন হুম, সেই চাষি, তারা যখন সার সংকটে ভোগে, আসলে এর ব্যাখ্যাটা কি আসলে? ওই চাষি কি তার নিজের খাবার তৈরির জন্য সেই সার নিচ্ছে? হুম, আপনার আমার সবারই খাবারই সেখান থেকে তৈরি হচ্ছে, জি, তাই নাকি? জি, যতটুকু ঘাটতি হচ্ছে সেই ঘাটতিটুকু সরকার বাইরে থেকে আমদানি করছে, জি, এটাই তো প্রসেস, তাই না? হুম, 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 আচ্ছা, এখন এই সার সংকটের ইতিহাস আজকের না। আচ্ছা, একটা সময় আমরা এই সার সংকটের কারণে সার হুম, প্রাপ্তির জন্য আন্দোলনও দেখেছি। আচ্ছা, সেখানে চাষিদের চাষিরা সেই আন্দোলনে নিহতও হয়েছেন, হুম, হুম, তাই না? হুম, হুম, আমরা জি, তেল প্রাপ্তির জন্য আন্দোলন দেখেছি, জি, তাই না? হুম, শ্যালো হুম, মেশিন চালাতে পারছেন না, জমিতে সেচ হুম, হচ্ছে না, হুম, আমরা সেই আন্দোলনও দেখেছি। হুম, আমরা বিদ্যুৎ নিয়ে আন্দোলন দেখেছি, হুম, তাই না? হুম, হুম, কনসার্টের যে বিখ্যাত আন্দোলন ওই বিদ্যুতের, বিদ্যুৎ নিয়ে, তাই জি, না? জি, আমরা জি, সেগুলোও আমরা দেখেছি, দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপনি দেখেন এই পিছনের এইগুলা আমরা যখন দেখলাম, তার হুম, থেকে আমরা কত বছর পর আমরা এই কথা বলছি, তাই না? জি, এখনো আমরা সেই সার সংকট নিয়ে আলোচনা করছি। হুম, 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 তাহলে আমার এই ব্যবস্থাপনা আসলে কতদূর আগালো, হুম, হুম, কতদূর আগালো? এখন আপনি যে আমরা যে সার সংকট নিয়ে কথা বলছি, মেহেরপুরে জেলাতে হুম, 160টি খুচরা ডিলার আছে। আচ্ছা, এরা দোষ দিচ্ছে বিসিআইসি বা বিএডিসি ডিলারকে, মূল ডিলার যারা, হুম, এদের কাছ থেকে এই খুচরা ডিলারদের মাল দেওয়ার কথা। আচ্ছা, খুচরা ডিলাররা প্রত্যেকটা ইউনিয়নে খুচরা ডিলার আছে, হুম, 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 প্রত্যেকটা ওয়ার্ডে খুচরা ডিলার আছে। হুম, তাহলে ওই ডিলারগুলা কিন্তু জানে, আচ্ছা, ওই ডিলারগুলা জানে যে কারা আসলে চাষি, হুম, 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 ঠিক আছে? হুম, তাহলে ওই চাষিকে তারা সারটা দিতে পারে, এটা হচ্ছে তাদের বক্তব্য, আচ্ছা, আচ্ছা, খুচরা ডিলারদের বক্তব্য। আর যারা বিসিআইসি বা বিএডিসি ডিলার, যারা বরাদ্দ নিয়ে আসছে, হুম, মূল বরাদ্দটা নিয়ে আসছে, এখান থেকে একটা অংশ খুচরা ডিলারদের দিচ্ছে। এরা বলছে আমরা যখন খুচরা ডিলারদের দিচ্ছি এই সারটা, তখন ওরা এই সারটা আহ, ঠিক দামে বিক্রি করছে না, বেশি দামে বিক্রি করছে, হুম, 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 ওটা ইয়ে করে রাখছে, হুম, জমিয়ে রাখছে। হুম, হুম, মানে আমি যেটা বলতে চাচ্ছি, বিসিআইসি বা বিএডিসির ডিলাররা খুচরা ডিলারদের দোষ দিচ্ছে, আর খুচরা ডিলাররা বিএডিসি বা বিসিআইসি ডিলারদের দোষ দিচ্ছে। একে অপরকে দোষ দেওয়ার মধ্যে দিয়ে এই ক্রাইসিসটাকে চিহ্নিত করার চেষ্টা করছে। এর মধ্যে আবার এই খুচরা ডিলারদের বাতিল করছে, এই দোষে দোষারোপ করে হুম, খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল লাইসেন্স করছে। বাতিল করা, এরা গিয়ে আবার উচ্চ আদালতে রিট করেছে। উচ্চ আদালত হুম, আজকেই আবার হ্যাঁ, আজকে সেই, দেখলাম ছবি দিছে, হ্যাঁ অনেকে সেলফি দিছে, হ্যাঁ, 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 আজকে আবার সেটাকে স্থগিত করেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হুম, এদের হুম, লাইসেন্স যে বাতিল, হুম, বাতিল করা আদেশটাকে স্থগিত করেছে। ঠিক হুম, আছে, এখন এই একে অপরকে দোষ দিয়ে যখন এটার ক্রাইসিসটাকে, এটাকে কি বলবো, জায়েজ করার চেষ্টা করছে একজন আরেকজনের উপরে দোষ চাপিয়ে, জি, তখন আমরা দেখছি আসলে কি ক্রাইসিস আছে সারের, সারের ক্রাইসিস আদতেও আছে। গণমাধ্যমের একজন মানুষ হিসাবে যখন এটাকে অনুসন্ধান করতে যাচ্ছি হুম, যে আসলে সারের ক্রাইসিসটা কোন জায়গায়, হুম, হুম, আপনাকে আমি একটা পরিসংখ্যান দিই। হুম, এখানে ক্রাইসিস আছে বর্তমানে টিএসপি, ডিএপি আর এমওপি, হুম, ঠিক আছে? হুম, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, এইটা সরকারি মূল্য হলো, টিএসপি সরকারি মূল্য 1050 টাকা, আচ্ছা, এটা বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা পর্যন্ত। আপনি টাকা দিলেই সার পাচ্ছেন, টাকা দিলেই সার পাচ্ছেন। হুম, হুম, ডিএপি 1050 টাকা দাম, হুম, এটা বিক্রি হচ্ছে প্রায় 1600-1700 টাকা। 1000 টাকা সরকারি দাম, এমওপি 1100-1200 টাকায় বিক্রি হচ্ছে। আপনি যখন এই অতিরিক্ত টাকাটা দিচ্ছেন, তখন আপনি সার পাচ্ছেন, মানে সারের ক্রাইসিস নেই, আচ্ছা, আচ্ছা, সারের ক্রাইসিস নেই। আপনি অতিরিক্ত দামে যখন আপনি সার পাচ্ছেন, আপনি ক্রাইসিস কোথায়? তাহলে এই সার সংকটটা মূলত কিন্তু কেউ না কেউ তৈরি করছে, এটা সংকট হচ্ছে হুম, ম্যানমেড সংকট। হুম, হুম, কিন্তু এখানে দেখেন যে ছোট বা খুচরা ডিলার যারা আছে, হুম, এরা তো অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে, হুম, তো এরা সিন্ডিকেট হয়ে ওঠা বা এরা অনেকগুলো সার কিনে মজুত করার মতো হুম, অর্থনীতি অবস্থা এদের নাই। হুম, আমার মনে হয় যে বড় ডিলার যারা অনেক টাকা বা অনেক টাকা
মানে এরা ইনভেস্ট করেছে, এদের কাছে হয়তো বা অনেক সার মজুত করার আমি ক্ষমতা আসছি থাকতে পারে। আপনার কাছে, জি। এই বিষয়ে আরো কথা আছে। হুম হুম যে এই যে খুচরা ডিলার যে 160 জনের কথা বললাম জেলাতে, হুম হুম হুম, খুচরা ব্যবসায়ী আছে যাদের লাইসেন্স নেই, আচ্ছা। খুচরা ব্যবসায়ী আছে। হ্যাঁ হ্যাঁ, এই 160 জন খুচরা ডিলারদের অভিযোগ, অন্য যাদের লাইসেন্স নাই খুচরা ব্যবসায়ী, তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে বিসিআইসি এবং বিএডিসি ডিলার। আচ্ছা আচ্ছা। কেমিস্ট্রিটা বুঝছেন? হুম হুম, যে সেইখানে সারটা দিচ্ছে, ওদের যে অতিরিক্ত দামে যে সারটা বিক্রি করছে, এখানে তাদের একটা লেনদেন আছে। আচ্ছা। এটা হচ্ছে আমি একে অপরের হুম হুম যে গায়ে যে দোষ চাপানো, হুম হুম সেই বিষয়টা এমন হচ্ছে। হুম, এখন দেখেন, আপনি যেটা বললেন যে এদের তো আসলে এত টাকা নেই খুচরা ব্যবসায়ী যারা, অনেকের গোডাউন নাই, না। হয়তো একটা দোকান নিয়ে হুম তারা হুম ইয়ে করছে, তাই নাকি? হ্যাঁ, হতে পারে। এখন যে যে ইউনিয়নের ডিলার, হুম হুম হুম, তার তো সেই সারটা তার ইউনিয়নে চলে যাওয়ার কথা, তা কিন্তু যাচ্ছে না। শহরে তাদের গোডাউন আছে, কেন আছে? শহরে গোডাউন আছে, অন্যত্র গোডাউন আছে, চোরাই গোডাউন আছে, সেখানে সার পাওয়া যাচ্ছে। কেন? এইগুলা এগুলা দেখভালের জন্য যারা আছে তারা কি করছে? হুম, এগুলা বিসিআইসি এবং বিএডিসি ডিলার যারা, তাদের, আপনাকে যদি আমি নাম বলি এখানে, আওয়াল বিসিআইসি ডিলার, বিএডিসি ডিলার। হুম হুম, ওই ইয়েতে আপনার আহ, আমাদের যে টার্মিনাল, বাস টার্মিনালের অপোজিটে দেখবেন একটা বড় গোডাউন আছে, ঠিক আছে? আচ্ছা। উনি মূলত লাইসেন্সিং ইয়েটা হচ্ছে ওনার কুতুবপুর ইউনিয়নের, ঠিক আছে? ওনার সারটা তো কুতুবপুরে থাকার কথা, হুম হুম এখানে সারটা পাওয়া যায় কেন? হুম, আর একজন আওয়াল, তার ইয়ে হচ্ছে বামনপাড়ায় হুম গোডাউন, হুম শহরেও অনেক গোডাউন আছে তার, ঠিক আছে? হুম, তার ইয়ে হচ্ছে বুড়িপোতা ইউনিয়ন, মুয়াজ্জেম সার ব্যবসায়ী, শেখপাড়ায় বড় বাজারে তার গোডাউন আছে, তার ইয়ে হচ্ছে কুতুবপুর। হাফিজুর রহমান হাফি, তার বিরুদ্ধে একজন অভিযোগ করেছে, হুম, রীতিমতো রাকিবুজ্জামান হুম, হুম, বাবু অভিযোগ করেছে, মাল না দেওয়ার কারণে সরাসরি ডিসির কাছে অভিযোগ করেছে আচ্ছা। এই রাকিবুজ্জামান বাবু। হুম হুম এটার একটা তদন্ত কমিটি হয়েছে, কোনো রিপোর্ট নেই। এখন এই যে বলছি দোষারোপের হুম ইয়ে চলছে, হুম হুম, বিসিআইসি ডিলার বা বিএডিসি ডিলার তারা দোষ দিচ্ছে যেমন খুচরা ডিলারদের, আর খুচরা ডিলাররা তাদেরকে এগুলা এগুলা কিন্তু এই তথ্যগুলা তাদের কাছে পাওয়া আচ্ছা এবং এগুলা আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? হুম হুম তারা কিন্তু এটা বলছে যে হুম আপনি এই 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 গোডাউন গুলাতে সার কেন? হুম হুম তার সার তো চলে যাওয়ার কথা শশা ইউনিয়নে, হুম হুম সেখানে তার গোডাউন নাই কেন? হুম, তাই না? তাহলে এই সিস্টেমের কিন্তু ব্যত্যয় হচ্ছে। দেখেন, শুধু তাই না, এই আওয়াল বাউনপাড়ার, হুম, এর নিজ নামে একটা, আর ভাড়া লাইসেন্স আছে দুইটা, আর বিএডিসির দুইটা, মোট 5টা লাইসেন্স সে ব্যবহার ব্যবসা। করছে, 5টা লাইসেন্স ব্যবহার করছে, তাই নাকি? কিভাবে করছে? এই লাইসেন্সের যে কোটা হুম সার পাচ্ছে, সেই সার তো ওই ইয়ে থেকে, বাইরে থেকে বিক্রি করে চলে আসছে, ওই কাগজই বিক্রি করে চলে আসছে, হুম তাই না? তাহলে মেহেরপুর একটা কৃষি নির্ভর একটা জেলা, উদ্বৃত্ত জেলা। এই ধরনের সয়েল যখন চাষিরা চাষ করছে, হুম, আপনি সেই চাষিরা সারের জন্য দৌড়াদৌড়ি করছে। হুম, আর অথরিটি যারা, তারা এখানে আর একটা কারণ, মানে মাঝে আমরা আর একটা প্রোগ্রামে বলেছিলাম হুম, যে এখানে এই যে তামাক চাষের জন্য আলাদা কোনো বরাদ্দ নাই, না, ঠিক আছে? তাহলে তামাক চাষের যদি বরাদ্দ না থাকে, তাহলে তামাক চাষ হচ্ছে সেটা তো সার দিয়েই হচ্ছে, হ্যাঁ, বিনা সারে তো হচ্ছে না, না। তাহলে এই সারগুলা কোথায় পাচ্ছে? এই সারগুলাও কিন্তু এই ডিলারদের কাছ থেকেই নিচ্ছে, এই সারগুলোও কিন্তু ডিলারদের কাছ থেকে নিচ্ছে। তাহলে এই যে তামাক চাষের এই ইয়েটা বরাদ্দ ছিল না, হুম, তাহলে তারা এই সারটা যখন নিল অন্য চাষের নাম করে হুম, হুম, দিয়ে এটা ব্যবহার করছে, সেখানেও কিন্তু একটা সংকট তৈরি হচ্ছে। আচ্ছা, সারের সামগ্রিকভাবে এই ব্যবস্থাপনা এবং এক পরিবারে একাধিক লাইসেন্স এবং নির্দিষ্ট জায়গার যে লাইসেন্স, যে ইউনিয়নের লাইসেন্স, হুম, সেইখানে না থাকা হুম, এর অন্যতম একটা কারণ। এবং ওইখানে যারা খুচরা ব্যবসা আছে, আপনাকে আপনার সার অবশ্যই আপনার ইউনিয়নে নিয়ে যেতে হবে,
আপনি বিসিআইসি ডিলার, হুম, হুম, এবং ওই এলাকায় যারা খুচরা ডিলার আছে তাদের কাছে আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে একটা অংশ। হুম। আর এইটাকে দেখভাল করার জন্য আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ, বিএডিসি, যারা এগুলোর দায়িত্ব আছে, তারা যদি তাদের নজরদারি এটা ঠিক করেন, তাহলে এই ক্রাইসিস গুলো হবে না। কিন্তু এটা দিনের পর দিন না, বছরের পর বছর এই ঘটনাগুলো ঘটছে, এবং ঠিক একটা যোগ সাজসে এটা একটা এই আচ্ছা, ক্রাইসিসটা তাহলে তৈরি হচ্ছে যে করছে। আপনি আপনি মিডিয়াতে বসে এই এই যে অনুসন্ধান যেটা করেছেন, হুম। এটা কেন আপনি রিপোর্ট করেন না? হ্যাঁ বা করি তো, রিপোর্ট? হ্যাঁ করেছে, আমাদের রিপোর্ট, আচ্ছা, এটা রিপোর্ট হয়। হুম, আমরা সার নিয়ে একাধিক রিপোর্ট করেছি, আচ্ছা, এবং বিভিন্ন মাধ্যমে। আমরা তো শুধু একটা মাধ্যমেই ইয়ে করি না, হুম, অনেক মাধ্যমে। আমাদের কাজটাই লেখা, কিন্তু আমরা আসলে আর কি করতে পারি। আমরা হুম, কিন্তু বারবার করে বলছি, এই যে তথ্যগুলোর কথা বলছি আপনাকে, হুম, আপনি জানেন একটা চাষি জানে না কিন্তু সেইটা, হুম, অপরাপর অন্য কোনো সাধারণ মানুষ এই ইয়েগুলা, প্যাচপুস গুলা না, তারাও না, কিন্তু জানে না, না। না, আমাদের এই না, না, অনুসন্ধানগুলো আছে দেখেই আমরা আসলে এই কথাগুলো বলছি, যে সেখানে কিন্তু আঘাত করার কথা। এই যে নতুন করে 2-2.5 মাস থাকে আর ডিসি চলে যায়, হুম, আমরা এখানে গিয়ে কিছুটা যোগ করলাম যে আপনাদের সামনে ওই আপনারা ডিসি আসছেন আর 2 মাস 2.5 মাস থেকে আপনার বদলি হয়ে যাচ্ছে, আরেকজন ডিসি আসছে, তাকে আবার আমরা যে যে বিষয়গুলা বলছি, হুম, হুম, সেই বিষয় বলেছিলাম সেগুলাই আবার আপনাকে বলছি। হুম, হুম, কিন্তু সংকট সমাধান হচ্ছে না। যেহেতু সংকটের সমাধান হচ্ছে না, এই জায়গাটা নজরদারি করেন, যে 10 দিনই থাকেন আর 15 দিনই থাকেন বা 2 মাসই থাকেন। তার কারণ একটা চাষ যখন শুরু হচ্ছে, সে তো নির্দিষ্ট সময় এবং ওই ওই সময়ের মধ্যে সেই চাষটা হ্যাঁ, উঠে পড়বে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এবং তাকে যে পরিচর্যাটা করতে হবে সার দিয়ে, হুম, হুম, সেই পরিচর্যাটার জন্য সেই সারটা যেন সে পায়। তাই, এখন যদি আপনি বলেন, অনেকে আবার এই ধরনের প্রশ্ন ওঠে, ওখানে আলোচনাও হয় যে মেহেরপুরের কৃষকরা খুব বেশি সার ব্যবহার করে, তার উৎপাদনটা বাড়ানোর জন্য হুম, অনেক হুম, বেশি সার প্রয়োগ করে। হ্যাঁ হতে পারে। তাহলে এর সাথে তো আসলে একটা জমিতে কতটুকু, কোন ফসলের জন্য কতটুকু সার প্রয়োগ করা হবে, হুম, তার জন্য তো কৃষি বিভাগ তো একটা অনেক বড় বিভাগ, হুম, অনেক বড় বিভাগ। করবে, তো জি, তাদের তো দায়িত্বই হচ্ছে এটা, কতটুকু অ্যাসেসমেন্ট তারা করেন, চাষিদের সাথে ফিল্ড অফিসাররা কতটুকু, সুপারভাইজাররা কতটুকু এই বিষয়ে সুপারভাইজ করছেন, হুম, সেটা তো আসলে অনেক সময়তেই তো আমরা দেখি যে আসলে কোনো অ্যাসেসমেন্ট নাই। যে আপনি দেখবেন যে আলু লাগালো তো লাগালো সবাই, হুম, দিয়ে হুম, 10 টাকা কেজি হয়ে গেল, দিয়ে সবার মাথায় হাত, ঠিক আছে। এইবার যখন আর পরের বছর আর কেউ লাগালো না, যারা হুম, লাগালো তারা বাম্পার পেয়ে গেল। হুম, হুম, মানে কোনো ধরনের কোনো অ্যাসেসমেন্ট কিন্তু কাজ করে না, আচ্ছা, যে আপনি মেহেরপুরের যতটুকু জমি, এই জমিতে আপনি ইয়ে অনুযায়ী এবার যতটুকু আলু লাগানো যায় আপনি এই পরিমাণ লাগান, হুম, হুম, ঠিক আছে। তো আমরা তো দেখি এইগুলা, যখন আলোচনা করি আমরা বিভিন্ন দেশের বাইরের মানুষের সাথেও, কম বেশি আমাদের নিকট প্রতিবেশী ইন্ডিয়ান মানুষদের সাথেও, চাষিদের সাথেও আলোচনা হচ্ছে। হুম, হুম, এ, তারা কিন্তু আসলে এই চাষের ব্যাপারে খুবই বলা যায় রক্ষণশীল, যে আচ্ছা, একদম মানে সেই মানে সেই গা ভাসিয়ে দিয়ে চাষ করে না কিন্তু। আচ্ছা, আচ্ছা, তারা তারা বুদ্ধি করে এই তাদের কাজ, একদম অ্যাসেসমেন্টের মধ্যে থেকেই তারা কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করে। আপনি দেখেন আমাদের সুখসাগর পেঁয়াজ হুম, মুজিবনগর অঞ্চলে, তাই না? হুম, হুম, আমরা নিউজ করি, আমরা সুখসাগর পেঁয়াজে সুখী হলো না চাষিরা। হ্যাঁ, এই যে এটা প্রতি বছরই যেমন যেন একটা এই শিরোনামটা অমন হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, 1 বছর পর বা হ্যাঁ, হ্যাঁ, 2 বছর পর হ্যাঁ, এই এরকম নিউজটা হয়, এই নিউজটা এই হয়, নিউজটা হয়, ঠিক আছে। যে খুব কম হয় যে হুম, আসলে সুখসাগর পেঁয়াজে চাষিরা খুব সুখী। হুম, হুম। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে যে গত শুক্রবার, মানে আমি যে ইয়েটা বলছিলাম এটা সম্ভবত 30 তারিখের। হুম, আর গত শুক্রবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে হুম, সারের বিপণন ও ব্যবহার বিষয়ক মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐকমত্য ও হুম, সাংবাদিক মনির হায়দার বলেন, সার সংকটের দূর করতে দ্রুত কৃষক অ্যাপ তৈরি করার কাজ চলছে। সবাইকে এই অ্যাপের আওতায় আসতে হবে। অ্যাপের তালিকা অনুযায়ী কৃষকদের আহ, মাঝে সার বিক্রি করা হবে। যারা এই অ্যাপের আওতায় আসবেন তারাই এই সুবিধা পাবেন, আর না আসলে বঞ্চিত হবেন। যে কোনো একটি উপজেলায় পাইলট আকারে অ্যাপটি চালু করা হবে। সুবিধা পেলে সারা দেশে এটি ছড়িয়ে দেওয়া হবে। তাহলে সারের সংকট দূর হবে বলে তিনি মনে করেন। আপনি কিভাবে দেখছেন ওই আসলে? যে আপনার অ্যাপ ব্যবহার করার কথা কেন আসছে, তাহলে সারটা মিসইউজ হচ্ছে, যার পাওয়ার কথা না সে পাচ্ছে। হুম, আমি হুম, একজন চাষি, আমার একটা অ্যাপ থাকলে
আমি সেখানে সেখানে যদি আমি আমার রেজিস্ট্রেশন থাকে হুম, তাহলে আমি সেই সারটা পাবো, আচ্ছা। তাই নাকি? তাহলে যদি এটা হয়, হুম। এভাবে রেজিস্টার করে করে যদি হয়, হুম। তাহলে এটা মানে অনেকটাই এইটা আসলে সুবিধা করে পাবে দেখা কি যেতে কৃষক? পারে আমাদের আমাদের এই সমস্ত দেশে। এখন বলেন চাষিরা আসলে কতটুকু এটার ব্যাপারে সচেতন, হুম। কতটুকু সচেতন? না, এখন হচ্ছে ওই যে টিসিবির মাল দেওয়া হচ্ছে, হ্যাঁ, ওই যে কার্ডের কার্ড মাধ্যমে, দিবেন। তারপরে সাথে আচ্ছা, সাথে ভালো ওটা কথা, আপনি অনলাইনে চলে কার্ড যাচ্ছে। সিস্টেম করতে হবে। জি, এটা জি। আপনাকে কার্ড সিস্টেম করতে হবে, হুম, তাই নাকি? হুম, এখন সেই কার্ড যদি সে তালিকাভুক্ত হয় হুম, তাহলে সে সেটা পাবে। আবার এমনও তো হয় যে সবাই তো জমির মালিক চাষি না, হ্যাঁ, হ্যাঁ, প্রান্তিক চাষি, বর্গা চাষি বেশি, জি, তাই তো? হুম, কেউ যদি চাষি হিসেবে সে যখন এটা বাদ দিবে, চাষটা বাদ দিয়ে দিল, হুম, তার জায়গায় আরেকজন চাষি এসছে, তার নতুন করে আসলে যুক্ত হওয়ার কি কি ইয়ে আছে, হুম, এই সমস্যাগুলো থাকবে, কিন্তু সমাধানের রাস্তা খুঁজতে হবে। অ্যাপ হয়তো হুম, সেই ধরনের একটা সমাধানের রাস্তা আচ্ছা, যারা নীতি আচ্ছা, নির্ধারক আচ্ছা, আছেন তারা মনে করছেন হুম, হুম, যে এটা মনির হায়দার হয়তো বলেছেন, এটা হয়তো একটা রাষ্ট্রীয়ভাবে যারা আসলে এই লাইনের মানুষ তারা হয়তো এই সার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তিনারা হয়তো ভাবছেন এইভাবে যে একটা জি, অ্যাপের মাধ্যমে যদি আমরা এটা করি, হুম, সেটাই হয়তো বলার চেষ্টা করছেন মনির হায়দার। জি, তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা করেও দেখা যেতে পারে, তখন আপনার তো একটা শৃঙ্খলার মধ্যে যদি হুম, হুম, ঢুকাইতে হয়, একটা হুম, হুম, শৃঙ্খলা যদি ফিরিয়ে নিয়ে আসতে হয়, হুম, তাহলে তো কোনো না কোনো পদ্ধতি আপনার লাগবে। লাগবে। এখন এটা যতক্ষণ আপনি সেই পদ্ধতি প্রয়োগ করে বাস্তবায়ন না করতে পারছেন এবং তার হুম, ইম্প্যাক্টটা না দেখছেন, হুম, হুম। ততক্ষণ পর্যন্ত আপনি সেটা আচ্ছা, কতটুকু এই ফলপ্রসূ যে হবে তাও মানে আপনি বলতে পারবেন না। এই যে অ্যাপটা কি হবে, যে প্রত্যেকের নামে আলাদা আলাদা করে বাজেট থাকবে, রাইট, সেই বাজেট অনুযায়ী সে সার নিতে পারবে। একদম তাই। তাহলে হচ্ছে এই যে আপনি একটা ইয়ে বলছিলেন, সেই রেশন সিন্ডিকেট কার্ডের বলছিলেন, মতো, ইয়ে বলছিলেন, রেশন কার্ডের মতো exactly। যে আমার সদস্য হ্যাঁ, সংখ্যা এত, হ্যাঁ, হ্যাঁ, ওখানে থাকবে আমার জমির পরিমাণ এত, জি, হ্যাঁ, আমি হুম, এই চাষ করি, জি, তাহলে তার বিপরীতে সে সার কতটুকু পাওয়া উচিত তার, হুম, হুম, তাই না? তার একটা হুম, ক্রাইটেরিয়া আছে, রেশিও হুম, আছে, হুম, সেই সারটা সে যেন পায় আচ্ছা। এটার জন্য। এটা হচ্ছে বড় ডিলার, খুচরা ডিলার হুম। এবং খুচরা ব্যবসায়ী। হুম। আপনি তিন পদের কথা বললেন। হুম। সেটা হলো যে বড় ডিলারের কাছ থেকে খুচরা ডিলারের কাছে যাচ্ছে, আপনার ইয়ে ডিলারের কাছে আসছে না। হুম। মানে খুচরা ডিলারের কাছে আসছে না, খুচরা বিক্রেতার কাছে বিক্রেতার যাচ্ছে। কাছে যাচ্ছে। খুচরা বিক্রেতার কাছ থেকে কৃষক পাচ্ছে। হুম। এটা একটা ছিল। যদি কিনা অ্যাপটা করা হয় এবং সরাসরি এটাকে ম্যানেজ করা হয়, এটা এই সিন্ডিকেটটা ভেঙে যাবে বলে আপনি মনে করেন? সিন্ডিকেট ভাঙতেই হবে, প্রথম ভাঙতে হবে এক পরিবারে যতগুলা একাধিক যে সমস্ত লাইসেন্স গুলো আছে হুম, এবং যারা আসলে এই লাইসেন্স নিয়ে ব্যবসা করছে, হুম, ঠিক আছে, হুম, যেন প্রকৃত অর্থে যারা ব্যবসাদার তারা করে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকের ইয়ে জানি হুম। যে আপনার লাইসেন্স, আপনি আসলে এই লাইনে কোনোদিনই ব্যবসা করেননি, আপনার ওই লাইসেন্সটা আমি কিনে নিই, হ্যাঁ, মানে ভাড়া ভাড়া বরাদ্দটা ভাড়া কিনে দিই। ভাড়া হ্যাঁ, নিই আর কি, ভাড়া দিই। হ্যাঁ, আপনাকে নির্দিষ্ট একটা টাকা দিই বছরে, জি। ঠিক আছে, হুম, এইগুলা দূর করতে হবে, আচ্ছা। এইগুলা দূর করতে হবে। আপনি কি কারণে লাইসেন্সটা পেয়েছিলেন? হুম, হুম, আপনি এই ব্যবসা করেন না, হুম, লাইসেন্সটা ভাড়া দিয়ে ইয়ে করছেন, হুম, প্রকৃত যারা ব্যবসাদার তাদেরকে দেন। হুম, এগুলো তো দেখা খুব সহজ। এগুলো কারণ দেখা খুব সহজ। ডিলার তো বেশি না। আপনি তো যখন এই যে টিসিবি ডিলার দিচ্ছেন, হুম, আপনি হুম, তো ঘর দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, অন্যান্য যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলো আছে হুম, সেগুলো আপনি এনশিওর করা হুম, করে তারপরে আপনি সেগুলো করছেন, তাই হুম, না? তো আপনি করেন, নতুন করে করেন এটা। আপনি ওই লাইসেন্স দিয়ে বসে থাকলে ওই লাইসেন্সের যে ব্যত্যয় হচ্ছে, এই হুম, লাইসেন্সকে কেন্দ্র করে যে ক্রাইসিস গুলো হচ্ছে, আপনাকে সেখান থেকে তো সরতে হবে। হুম। না, না, এখানে দেখেন যে টিসিবি কিন্তু আমরা জনগণকে দিচ্ছি। হুম। আসছে কোত্থেকে? হুম। এই কৃষি খাত থেকে আসছে। হুম। তো কৃষি খাতের মতো এত গুরুত্বপূর্ণ জিনিস তো আর কিছু নাই। হুম। অন্তত বাংলাদেশের মতো একটা হুম। জায়গায়। তো এটা তো খুব সিরিয়াসলি দেখা উচিত এবং খুব অবশ্যই। সিরিয়াসলি এই জিনিসটাকে মেইনটেইন করা উচিত। অবশ্যই। আচ্ছা। যাই হোক, আমরা পরবর্তী ইয়েতে চলে আসি। সেটা হচ্ছে যে আহ, রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, হুম। কিন্তু অধিকাংশ ওষুধ নাই। হুম। 20 নভেম্বরের একটা নিউজ ছিল সময় টিভিতে। হুম। হাসপাতালের তথ্য বলছে বর্তমানে দৈনিক গড়ে রোগী ভর্তি হচ্ছে 400 জন। দৈনিক গড়ে ভর্তি হচ্ছে 400 জনের বেশি। আর বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে হাজারখানিক রোগী। আচ্ছা, গেল 1 মাস ধরে মেহেরপুর জেনারেল হাসপাতালে অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের ইনজেকশন, স্যালাইন সহ অধিকাংশ ওষুধ না থাকায় ভোগান্তিতে পড়ছেন সেবা প্রার্থী রোগী, নার্স এবং ডাক্তাররা। আচ্ছা, এদিকে আবহাওয়া পরিবর্তনের প্রতিনিয়ত বাড়ছে এই শীতজনিত নানা রোগের প্রকোপ, ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট সহ ভর্তি অন্যান্য রোগীদের বেশিরভাগ ওষুধই কিনতে হচ্ছে বাইরে ফার্মেসি থেকে। এছাড়াও সিরিঞ্জ, ক্যানোলা, টে সহ অন্যান্য সরঞ্জামাদিও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে রোগীর স্বজনরা। আচ্ছা, ভর্তি ভর্তি রোগীর
অনেকেই জানান মেয়ের হাসপাতালে এসে ব্যবস্থাপত্রে অধিকাংশ ওষুধই বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে। এছাড়াও চিকিৎসা দেওয়ার বিভিন্ন সরঞ্জামাদি কিনতে হচ্ছে বাইরে থেকে। সরকারি হাসপাতালে এমন বেহাল দশা, ক্ষোভ রোগীর স্বজনদের। আচ্ছা, বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন আপনি? দেখেন, আমি এই তত্ত্বাবধায়ক এসছেন ডাক্তার বুলবুল কবির। আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে ওনার সাথে আমার কথা হচ্ছে। আচ্ছা, উনি স্বীকার করেছেন যে মাঝখানে বেশ ঘাটতি ছিল ওষুধের, এ আচ্ছা। ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং রোগীরা বেশ সাফার করেছে। ওই ট্রানজিশন টাইমটা ছিল, উনি বলছেন এটা একটা ট্রানজিশন টাইম ছিল, যে ওই সময় সুপার বদলি হয়ে গেছিল, আচ্ছা। একটা সুপার বদলি হয়েছে। তাকে নিয়ে অবশ্য অনেক এলিগেশন আছে, হুম, তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য এক ধরনের ওখানে আন্দোলনও হয়েছে। জি, একজন লেডি সুপার হুম, ছিলেন হুম, এখানে। জি, তো এখন উনি যেহেতু যখন চলে গেলেন, ওনার সময়তেই আসলে এই ক্রাইসিস গুলা তৈরি হয়েছে, এবং কিছু কিছু ক্রাইসিস উনি নিজে তৈরি করেছেন। আচ্ছা, হুম, হুম, আমাদের যতটুকু অনুসন্ধান আছে, কিছুটা বলাই যায় যে ওনার অস্বচ্ছতা ছিল, হুম, অনেক কিছুতে অস্বচ্ছতা ছিল। ইনি এসছেন ডাক্তার বুলবুল কবির, উনি সাম্প্রতিক সময়ে এখানে পোস্টিং ওনার। উনি বললেন যে গতকালকে রবিবার রাতে হুম, প্রায় আপনার 70 লক্ষ টাকা পরিমাণের বিভিন্ন ভ্যারাইটি, 28টা ভ্যারাইটির জি, ওষুধ এখানে এসছে, গত আচ্ছা, রাত্রিরে ঢুকেছে, আচ্ছা, গত রাতে, হুম, হুম, জাস্ট লাস্ট নাইট। ইয়েতে এখন ওষুধটা মোটামুটি অ্যাভেলেবল। আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম এই ওষুধটা আপনার কতদিন যাবে, হুম, উনি বললেন যে মাসখানিক অন্তত চলবে এটা। হুম, রোগীর চাপ কেমন এখন, বললেন যে এখন আমার ইয়েতে আছে প্রায় 350 রোগী আছে। ঠিক আছে, কি ধরনের রোগ এখন, রোগের উনি বললেন হুম, এআরআই, এআরডিএস, মানে জ্বর ও শ্বাস কষ্টজনিত যে কষ্টজনিত যে, সমস্ত হুম, ইয়ে, এটা বাচ্চাদের বেশি হচ্ছে হুম, হুম। এই আমাদের আবহাওয়া পরিবর্তন নতুন হচ্ছে আবহাওয়া এখন শীতে, পরিবর্তনের হ্যাঁ, ইয়েতে। শীত আসছে। সব মিলিয়ে ওখানে যে আসলে অব্যবস্থাপনা ছিল না তা না, ইনি নতুন এসে দায়িত্ব নেওয়ার পরে, কারণ ইনাকে তো আসলে কোনো ব্যাপারে অভিযুক্ত করার মতো হুম, সময় তো এখনো হয়নি, তৈরি হয়নি, এখনো তৈরি তৈরি হয়নি। হয়নি। আচ্ছা, এই তো যে উনি আপনি 70 লাখে বললেন, আমি তো হুম, আবার ফেসবুকে দেখতেছি যে এনসিপির নেতা বা বিভিন্ন জন এটা শেয়ার করতেছে যে তারা নিয়ে আসা বন্দোবস্ত করেছে বা এইরকম কিছু একটা। কি কি এই নিয়ে যে আসা, ওষুধ ওষুধ এখন এনসিপির নেতারা কি করছে সেটা আমি জানি না, আমি হুম, হুম, অথরিটির দেখায় কথা না। বলছি। আচ্ছা, আচ্ছা, এনসিপি তো আর অথরিটি না, হুম, 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 আমি ওখানকার যিনি অথরিটি, হুম, তত্ত্বাবধায়ক সুপার হসপিটালের, আমি তার তথ্য নিয়ে আমি কথা বলছি। আচ্ছা, আচ্ছা, তিনি বললেন যে গত রাতে আমার 70 লক্ষ টাকা পরিমাণ মানে ওষুধ 28টা আসছে। ভ্যারিয়েন্টের ওষুধ এখানে আমি পেয়েছি। আচ্ছা। তার মানে এটা এই সংকটটা কেটে যাবে বলে আপনি এই মনে করছেন? সংকটটা কেটে যাবে বলে আমি মনে করছি না, উনি হুম, মনে করছেন। উনি মনে করছে। হুম, আচ্ছা, উনি মনে করছেন এই আচ্ছা, সংকটটা কেটে যাবে। হুম, কারণ এই সংকটটা কেটে যাবে এই জন্য আমি আবার বললাম যে কতদিন লাগবে এটা আপনার এই ওষুধটা ব্যবহার করতে পারবেন, হুম, বললো যে মাসখানিক চলবে। হুম, হুম, তবে উনি একটা পদক্ষেপ নিয়েছেন যে 10 দিন আগেই, এটা ফুরিয়ে যাওয়ার 10 দিন আগেই অন্তত উনি সংশ্লিষ্ট আবার ইয়ে দেবেন। কর্তৃপক্ষের কাছে হুম, এই ইয়েটা দিবেন, রেজিস্ট্রেশন দিয়ে দেবেন। রিকোজিশনটা আচ্ছা, দিবেন। হুম, দিলে হয়তো যাতে আর এটা ধারাবাহিকতা যেন থাকে, হুম, এই সংকটটা যেন না হয়, এটার জন্য উনি চেষ্টা করছেন। এই আচ্ছা, আচ্ছা। আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই। সেটা হচ্ছে যে দখল আর দূষণে মেহেরপুরের ৪ নদী এখন খালে পরিণত হয়েছে। হুম, এটা ২৯শে নভেম্বর সময় টিভির একটা হুম, নিউজ ছিল। নিউজে বলা হচ্ছে এরকম যে ভৈরব, মাথাভাঙ্গা, কাজলা আর চেউটিয়া নদী বেষ্টিত জেলা মেহেরপুর। একসময় জেলার বাণিজ্যিক প্রধান যোগাযোগ ব্যবস্থা হিসাবে নদীপথকে ব্যবহার করা হতো। বিভিন্ন বাণিজ্যিক জাহাজের মাধ্যমে পণ্য আমদানি ও রপ্তানি করা হতো নদীগুলোর মাধ্যমে। অথচ এখন জাহাজ তো দূরের কথা, নৌকাও মানে দেখা মিলে না এই নদীগুলোতে। আহ স্রোত, নব্যতা আর প্রশস্ততা হারিয়ে নদীগুলো কোনোটি হয়েছে খাল, আবার কোনো কোনো স্থানে ড্রেনে পরিণত হয়েছে। আচ্ছা, বর্ষা মৌসুমে কখনো কখনো কিছুটা পানি থাকলেও অনেক স্থানে শুকনো মৌসুমে খেলার মাঠে পরিণত হয় নদীগর্ভ। আচ্ছা, আহ মেহেরপুর জেলার নদী ইতিহাস জানাতে গিয়ে স্থানীয় প্রবীণ ব্যক্তি আহ, আহ, প্রভাষক জহির হোসেন চঞ্চল বলেন,
একসময় বাণিজ্যের জন্য বড় বড় বজরা নৌকা চলাচল করতো এই অঞ্চল দিয়ে। মেহেরপুরে বেশ কিছু অঞ্চলে নদীর বন্দর হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু নদী জমি দখল হওয়ার ফলে এখন সেগুলো খালি পরিণত হয়েছে। নদীর জমি উদ্ধারের প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত বলে উনি মনে করেন। আচ্ছা, বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? দেখেন, এই নদীর জমি, বনভূমির জমি, হুম। এইগুলা দখল হয়। হ্যাঁ, জি। দখল হয় এবং এর একটা চক্রই আছে। আচ্ছা। যখন দখল হচ্ছে, তারা যখন আহ, এই জমির কাগজপত্র তৈরি করছে, হুম। তার সাথে কারা যুক্ত? এসিল্যান্ড যুক্ত, জি। তাই নয় কি? হুম। আমরা যদি তাকে ভূমিদস্যু বলি, হুম। তাহলে এই কাগজপত্রগুলা যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে করছে, ভূমি অফিস, হুম। ওখানে এসিল্যান্ড যুক্ত, রাজনৈতিক নেতা যুক্ত, আর যে দখল করতে আসছে আর কি, তারা এর একটা চক্র আছে কিন্তু, জি। তাই তো? হুম। তাহলে এটা হচ্ছে, চলছে। জি। আপনি যে পড়লেন, এটা মেহেরপুরের এই নদীটা আমরাই দেখলাম বেশ স্রোতস্বিনী নদী ছিল। হুম। হুম। ওই জলঙ্গ থেকে এই নদীটা ঢুকেছে। না না, আমিও যে ছোটবেলায়, একদম ছোটতে যখন জি আমি একবার গভীরপুরে যেতে গেছিলাম, জি ওটা তো পার হওয়া যাইতো না আগে। জি সেই দড়ি ধরে ধরে হ্যাঁ কয়েকজন মিলে ধরে হ্যাঁ নৌকা ধরে হ্যাঁ। তারপরে ইয়ে করে পার হয়ে হলো। এবং অনেক ভালো স্রোত ছিল। স্রোত ছিল। এবং এই যে ইয়েতে আপনার বন্দর নামই হয়েছে, জি। এখানে ওই জাহাজ বা বজরা যেগুলা হুম। ইয়েতে এগুলো ভিড়তো। বুঝতো। কারণ ওই বন্দর গ্রামের নামটাই ওই বন্দর থেকে বন্ধ হচ্ছে। থেকে। তবে এই যে নদীর যে দুই পাড়, এবং দেখেছি হুম। যে অনেক অনেক পানি, অনেক, হুম। হুম। আমরা সেটা আর দেখি না। আমরা দেখলাম এবার কি, যে নদীর ইয়েটা হচ্ছে সর্বসাকুল্যে 150 থেকে 160 ফিট নদীর চওড়া। আমরা এই নদী নিয়ে অনেক এটাও নিউজ বেশি বলে করেছি। ফেললেন কিনা অনেক ক্ষেত্রে। না, এটা আমি গড়ে বলছি। ঘরে বলছেন? গড়, আচ্ছা। গড় 60 ফিট, দ্যাট আচ্ছা। মিনস হুম। 160 ফিট, হুম। 150 ফিট বা 160 ফিট। আচ্ছা। ঠিক আছে? হুম। 160 ফিট চওড়া, খুব বেশি না। হুম। এই যে নদীটা খনন হলো, জি। খনন হলো আমাদের এই জেলাতে, ধরেন নদীর ইয়েটা হচ্ছে 162 কিলোমিটার। জি। ঠিক আছে? হুম। এর মধ্যে আছে ভৈরব, কাজলা, মাথাভাঙার ছেউটিয়া। জি। এই এটা হচ্ছে আপনার ভৈরব 162, হুম। কাজ না, ভৈরব ও কাজলা হচ্ছে 58, 58। জি। আর ইয়েটা হচ্ছে 30 কিলোমিটার মাথাভাঙা, হুম। আর ছেউটি 16 মিটার। জি। ঠিক আছে? হুম। 16 কিলোমিটার, এই হলো আপনার 162 হুম। কিলোমিটার হুম। হুম। এখন প্রশ্ন হচ্ছে যে এই নদীগুলার দুই পাড়ে যে মাটিগুলা ফেললো না, হুম। আমরা প্রথমে ওই না, মাটির, প্রশস্ত আছে। প্রশস্ত হচ্ছে মানে আপনার কাজলার হচ্ছে 30 মিটার, হ্যাঁ, সেউটিয়ার হচ্ছে 25 মিটার, এবং হচ্ছে মাথা ভাঙার হচ্ছে 35 মিটার। মানে হ্যাঁ, প্রশস্ত। জি। আমি বলছি যে তাহলে এর বাইরের জমিগুলা মালিকানা হুম। 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 এই প্রশস্ততার ইয়েতে, তাই না? জি। আমরা প্রথমে মনে করেছিলাম যে জমিটা অবশ্যই আহ, নদীর পাড়, যেটা অবশ্যই সরকারি জমি। হুম। হুম। পরে গিয়ে দেখছি যে না, ঠিক আছে, বরঞ্চ এই যে মাটিগুলা তুলেছে না, হুম। হুম। এই মাটিগুলা তুলে ওই যে আহ, মালিকানার জমি যাদের, হুম। হুম। ওই মালিকগুলা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি তো তার জমিতে মাটিগুলা ফেলেছেন, হ্যাঁ। আপনি ওই মাটিটা ড্রেসিংও করেননি, হুম। ওর তো জমিতে ফসল হতো, হুম। ও আর ফসল পায় না। এবার যখন ওইটা ড্রেসিং করার জন্য ও যখন এটা ড্রেজার মেশিন বা বিভিন্ন ভাবে এটা ব্যবহার করতো, হুম। তখন তাকে বলা হতো মাটি খেকো, সে মাটি বিক্রি হচ্ছে। ঝামেলাটা দেখেন কেমন। হুম। কিন্তু জমিটা কিন্তু তার। আচ্ছা। আমরাও কিন্তু জানতাম যে উনি মাটিটা সমান করছেন বা মাটিটা বিক্রি করছেন ওনার মতো করে, তাহলে তো এটা ঠিক করছেন না। পরে গিয়ে দেখছি আসলে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মালিকানাটা আসলে কবে হলো? হুম। এটা একদিনে জি। হয়নি। জি। তা আপনি ওই হাত বদল হয়েছে কতগুলা জানেন? আমরা যে মালিকের কাছে গেলাম, উনি হয়তো দেখা যাচ্ছে 30 নম্বর মালিক, এই হাত বদল হতে 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 হুম। হতে হুম। উনি এই জায়গায়, জি। তাই না? জি। তা আপনি উনাকে তো দোষ দিতে পারবেন না, উনি তার দখল করেননি, না। উনি ক্রয়সূত্রে মালিক। হুম। হুম। সমস্যাগুলা এখানে কিন্তু জটিলতা আছে। এই নদীটা কিন্তু যখন আপনার খনন করে, আপনি খেয়াল করেছেন নৌবাহিনীকে ইনভলভ করা হয়েছিল। কেন জানেন? নৌবাহিনীকে ইনভলভ করা হয়েছিল, হুম। ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল, হুম। নৌবাহিনী ছিল সাইনবোর্ড। আচ্ছা। ঠিক আছে?
দিয়ে এই নদীটা শুধু মেহেরপুরে না, কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে এই নদী খনন হয়েছে হুম, সেখানেই কিন্তু এরা ছিল। এইটা না হলে আপনি এই নদীটা খননই করতে পারতেন না, নদীটা খনন করতে পারতেন না। এখন দেখেন আপনি নদীটা কেন, খনন মানে করলেন, কি ছিল, ওনারা কি করতেন? জমি সংক্রান্ত জটিলতা মালিকানা যেগুলো ছিল। জটিলতা, আচ্ছা। মালিকানা জটিলতা। আপনি তো ওই যে ওর উপরে কেন, যে, এটা তো পানি উন্নয়ন বোর্ডই তো দেখতে পারে। না না না, দেখতে পেতে তো হবে না, আপনাকে তো বলছি 150 ফিট আপনার জমি, তাহলে আপনি আপনি আমার জমির উপরে মাটি ফেলে আপনি 150 ফিট কনফার্ম করবেন নাকি? আচ্ছা। আপনি তো নদী 150 ফিট আপনি ওর মধ্যেই থাকবেন, আপনার মাটি হুম, 150 ফিটের মধ্যেই ফেলবেন, হুম, 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 তাই না? হুম, তো নদীর মাটি, আপনি নদীটা যেভাবে খুঁড়েছেন ওখানে কি 150 ফিটের মধ্যে আপনার ওই মাটি ফেলা সম্ভব নাকি? না না না। হবেই না, আপনি যেভাবে নদীটা খনন হয়েছে, তাই হুম, নাকি? হুম, হুম, এই জন্য বলছি যে মালিকানার জমির উপরেই কিন্তু মূলত ব্যক্তি মালিকানার জমির উপরেই পাটটা আছে, আচ্ছা, ঠিক আছে? এখন এই মাটি কিছু কিছু মাটি ইয়েতে হুম, হুম, বিক্রি করে। হুম, হুম, আমি এখানকার এক্সচেঞ্জ, হ্যাঁ, এখানে আচ্ছা, এই আপনার পানি উন্নয়ন বোর্ডের হুম, হুম, এখানকার যিনি এক্সচেঞ্জ, নাইম কামাল, ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে গতবারে তো আপনি এই নদী খননের পরে আমরা তো আসলে নদীতে নৌকায় চড়তে পারি না, হুম, নদীতে ওই কচুরিপানা দখল করে নিয়েছে, হুম, হুম। তাহলে ওই নদী খনন হয়েই কি হচ্ছে না হয়েই কি হচ্ছে, আমরা আসলে এটা থেকে যে আসলে একটা যেটা পাওয়ার দরকার আমাদের সেটা পাওয়ার পাচ্ছি না। দরকার, হ্যাঁ, হ্যাঁ, আমরা কিন্তু সেটা পাই না। না। তাহলে এই বছরে কি আপনি এই কচুরিপানা পরিষ্কার করার জন্য কি আপনার আহ, আছে কোনো, মানে না, কর্মসূচি আছে কিনা? মানে এই নিউজটাতে বলা আছে এইরকম যে বিগত বছরে নাকি 45 লাখ টাকা। 45 লাখ টাকা, আমি ওটা বললাম যে আপনি তো গত ইয়েতে 45 লক্ষ টাকা খরচ করে কচুরিপানা তুলেছেন, জি, জি। তো এবার কি তুলবেন? কচুরিপানা তো সবই নদীর পানি তো আর দেখা যায় না, হুম, হুম, সবই তো কচুরিপানা। দিয়ে উনি বলছেন যে দেখেন আসলে আমাদের বরাদ্দ নাই, বরাদ্দ নেই। তখন আমি বললাম যে দেখেন আসলে এইটা বরাদ্দ দিয়ে এই কচুরিপানা পরিষ্কার করবেন প্রতি বছর, হুম, আসলে এটা হয় না, যেহেতু স্রোতও নাই, হ্যাঁ, এটার একটা সমস্যা। সেই হুম, হুম, ক্ষেত্রে এমন করা যায় কিনা দেখেন, যে সামাজিক যে সমস্ত সংগঠনগুলো আছে হুম, হুম, সেই সংগঠনগুলোকে ইনভলভ করা যায় কিনা একটা স্বেচ্ছা শ্রম দেওয়ার জন্য, হুম, যার যার এলাকায় হুম, সেই সেই এলাকাতে আপনাদের নেতৃত্বে জেলা প্রশাসনকে সাথে নেন, হুম, নিয়ে এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন, দিয়ে সামাজিক সংগঠনগুলাকে ওই এই করবেন। ভলেন্টিয়ারি জি। প্রোগ্রাম করে এই ইয়েগুলা সেই অংশটুকু তারা পরিষ্কার করুক, তার পরের অংশটুকু তারা পরিষ্কার করুক, এইভাবে করা যায় কিনা দেখেন। এটা যদি না হুম, করতে পারেন, আপনি কত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি এটা করতে যাবেন, তো তো হবেও না। আর এটা যদি না হয় তাহলে আসলে নদী খননের পরে আমাদের যে সুবিধাটা পাওয়ার কথা হুম, ছিল, সেটা আমরা যে পাবো আমরা না। যদি একটা পিকনিকেও যেতে চাই মেহেরপুর থেকে মুজিবনগর, আমরা নৌকা ভ্রমণ করব, হুম, সেটারও কোনো সুযোগ নেই। হুম। আলটিমেট আমরা কিন্তু সেটা পাচ্ছি না। এই অবস্থা আমাদের মেহেরপুরের নদ নদীগুলার। আচ্ছা, পরবর্তী প্রসঙ্গে চলে যাই, সেটা হচ্ছে যে কমে যাচ্ছে এই খেজুর গাছ, ঝুঁকিতে গরু উৎপাদন। হুম, 29 অক্টোবর হুম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা নিউজ ছিল। হুম। আসলে মানে আগে গরু উৎপাদন নিয়ে তো আমাদের একটা অনুষ্ঠান মতো হইতো, এক ধরনের খেজুরের গুড়, খেজুরের আখের গুড়, গুড়। আখের গুড় হুম, নিয়ে। তো এইটা তো এই বছর দেখছি নাই। হুম। এর পিছনে কারণগুলো কি মনে করেন, বা নাই কেমন বলতে হইতে? আপনার খেজুর গাছ কমে গেছে, হুম, খেজুর গাছ কমেই গেছে, হুম, যার কারণে সেই গাছি যারা, তারা খেজুর গাছ পাচ্ছে না। হুম, খেজুরের গুড়ের দাম কত হচ্ছে আপনার, সেই অর্থনীতির ভাষায় যদি যোগান থাকে, হুম, হুম, বেশি থাকে, তাহলে দাম কম হবে, হুম। আর যদি যোগানের স্বল্পতা থাকে তাহলে দাম বেশি হবে। না, আমি নিউজটা দেখতেছিলাম, নিউজে যারা ইয়ে করে, গরু হুম, উৎপাদন করে, এরা কৃষকরা বলতেছিল এরকম যে আহ, মানে যে জ্বালানি গুলো কিনতে হয়, হুম, জ্বালানি গুলো কিনে খরচ দিয়ে ওদের আর নাকি পোষাচ্ছে না, হুম। এরকম একটা বলছে। হবে তো, সীমাবদ্ধতা তো আছেই, এমনি সমস্যা তো অনেক আছে এখন। কিন্তু আপনার গাছও কমে গেছে। আমরা দেখতাম যে আসলে এই মাঠে যে সমস্ত জমিগুলো চাষ হতো, জি, জি। সেই জমির চারি আলের দিকে হুম, হুম, অন্তত 2-5টা করে প্রত্যেকটা খেজুর আলে গাছ খেজুর থাকতো। গাছ থাকতো, জি। ঠিক আছে, বাবলা গাছ থাকতো, হুম, যেগুলো ছায়া হয় না, হুম, হুম, হুম। ফসলের চাষের জন্য কোনো ক্ষতি হয় না। সত্যি আমি- আমরা জি। সেই গাছগুলা কিন্তু দেখতে পাইনি। আবার দেখি রাস্তার পাশে অনেক রাস্তা জুড়ে কিন্তু খেজুর গাছ থাকে, রাস্তার দুই পারে। হুম, হুম, আমি এই কার্পাস ডাঙ্গার এই দিকে গেছি কিছুদিন আগে, হুম, ওখানে একটা এলাকায় প্রচুর খেজুর গাছ। বললাম যে আসলে এই ধরনের সিনারিও দেখা যায় না, আমাদের এলাকায় খুব বেশি নাই, কিন্তু হুম, হুম, পুকুরের পাড়ে আমরা দেখেছি যে খেজুর গাছ, হুম, হুম, হুম। কিন্তু খেজুর গাছ কিন্তু খুব চোখে পড়ে না, খুব কম। এটার পিছনে আর একটা কারণ হচ্ছে এই
তামাক পোড়ানোর জন্য বা জি, জি, সরি জি। আমি ভুল বললাম, হ্যাঁ, তামাক পোড়ানো না, তামাক না, আপনার এই ইট ইট ভাটা, ইট ভাটা। ইট জি। ভাটা ইট ভাটায় ইট পোড়ানোর জন্য হুম, এই গাছগুলা ব্যবহার হয়, বুঝছেন? বড় বড় নারকেল গাছ, তারপরে খেজুর গাছ, এই যে, এগুলা ব্যবহার হয়। তো এখন আমি তাই ভাবছিলাম যে দেখেন এই গাছগুলা যে আমরা একটা সময় হুম, স্বেচ্ছাশ্রম দিয়েছিলাম মেহেরপুরে ভৈরবনাথ যখন কাটা হলো, আমরা প্রায় 5,000 না 6,000 আঠি, হুম, তালের আঠি আমরা লাগিয়েছি ইয়েতে, হুম, এই ওই যাদবপুর ব্রিজ থেকে আপনার গভীপুর ব্রিজ পর্যন্ত হুম, এই রাস্তা দুই দিকে আচ্ছা, আমরা এই পরিমাণ তালের আটি। এখন ওইগুলা কতটা গাছ আছে বা হুম, কতটা গাছ বেরিয়েছে আমি জানি না, তবে আমরা এটা করেছিলাম। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সাম্প্রতিক সময়ে বিভিন্ন আচ্ছা সাম্প্রতিক সময়ে আমি পরে আসি, হুম, রাস্তার দুই ধারে বনায়ন করে হুম, বন বিভাগের নেতৃত্বে, করে জি, না? জি, সেই রাস্তা আবার লিজ দেওয়া হয় হুম, বনায়নের জন্য, বিভিন্ন বিভিন্ন সংগঠনকে দেওয়া হয়। সংগঠন বলতে আমি সামাজিক সংগঠনের কথা বলছি, হুম, এনজিওর কথা বলছি। যেমন আপনার আমঝুপিতে আম গাছগুলা, হুম, হুম, ওইটা শোভা নামের একটা এনজিওর তত্ত্বাবধানে ওই বনায়নটা করা হচ্ছে, তাই না? হুম, আমাদের এই হাইওয়ে মেহেরপুর টু কুষ্টিয়া, হুম, নতুন যে হাইওয়ে হলো 4 লেন বা 2 লেন, জি, জি, কোথাও 4 লেন কোথাও 2 লেন, হুম, মেহেরপুর থেকে খলিশাকুন্ডি পর্যন্ত হুম, মেহেরপুর অংশের বনায়নের জন্য একটা টেন্ডার হয়, টেন্ডারটা করে রোডস অ্যান্ড হাইওয়ে। আচ্ছা, এই রোডস অ্যান্ড হাইওয়ে টেন্ডারে সেখানে 5-6 প্রকারের প্রজাতির গাছ হুম, লাগানো, টেন্ডারটা প্রায় 40 লক্ষ টাকার আচ্ছা, টেন্ডার। হুম, হুম, তো সেখানে 5-6 প্রকারের গাছ, তার মধ্যে কিন্তু ওই খেজুর গাছ বা তাল গাছের আটি নাই, এগুলো না, আচ্ছা, এগুলা নাই। হুম, হুম, আমি যেটা বলতে চাচ্ছি, হুম, ওই যে গাছগুলা লাগানো, আমি একটা ইয়েও করেছিলাম, মানে এই গাছগুলা কিন্তু লাগানোর সাথে সাথেই নষ্ট হয়ে গেছে, মানে হুম, হুম, ঠিকাদার যে পরিমাণ উচ্চতার গাছ দেওয়ার কথা সেটা দেয়নি, আচ্ছা, এবং ওখানে প্রতি কিলোমিটারে একটা করে মালি দেওয়ার কথা, হুম, হুম, ঠিক আছে, হুম, তার রক্ষণাবেক্ষণের জন্য, আচ্ছা, সেটা দেয়নি, হুম, হুম, যার কারণে গাছগুলা কিন্তু ঠিক মতো ইয়ে হয়নি। ওইটা যদি এখানে আমার কথা বলার পরে আমি যখন রোডসের এসডির সাথে কথা বলি, তখন উনি বললেন যে আপনার এই কথার পরে আমরা তাকে ফাইনালি একটা চিঠি দিয়েছি যে এইগুলা যদি আসলে রিপ্লেস না করে এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সেই গাছগুলা বনায়ন না করে, তাহলে তার টেন্ডার বাতিল করবো আমরা। হুম, 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 তো এখন আমি আমি এই কথাটা কেন বললাম, হ্যাঁ, হ্যাঁ, এই যে বনায়নগুলা করছে বিভিন্ন এই বন বিভাগকে কেন্দ্র করে বা রোডসকে কেন্দ্র করে হুম, এলজিডি তাদের রাস্তায় এগুলো দিচ্ছে, তো এইখানে তো একটা ভাবনায় এগুলা করাই যায় যে তাল গাছ বা খেজুর গাছ, হুম, হুম, এগুলা তো আসলে সেখানে দেওয়াই যায়। আর এই তাল গাছ খেজুর গাছের একটা বিশেষত্ব কি, এরা কোনো কিছুতে কোনো চাষের পাশের জমির চাষের প্রশ্নে কিন্তু কোনো ক্ষতি করে না, হুম, ছায়া হুম, দেয় হুম, না, হুম, তাই না? জি, কিন্তু এর যেমন সৌন্দর্য বৃদ্ধি হয়, আমরা হুম, তাল শাড়ির কথা জানি, তাল জি, গাছের শাড়ি যেগুলো তাল শাড়ি, হুম, হুম, এই কার্পাস ডাঙ্গার ওখানে, তো এইগুলা এই যে গাছগুলা বিলুপ্ত হচ্ছে সেই গাছগুলাকে নজর দেওয়া উচিত। এইগুলাকে যদি নজর দেওয়া হয় হুম, তাহলে অন্তত এই খেজুর গাছ বিলুপ্তির হাত থেকে বাঁচবে। আচ্ছা, আপনি হুম। বিলুপ্তি হয়ে যাবে এই বি- পর্যন্ত ভেবে হ্যাঁ, ফেলেছেন, আচ্ছা। খুব কম তো। আচ্ছা, কিন্তু আমি আমি এইভাবে ভাবতেছিলাম যে এইটা তো আমাদের আরেকটা শিল্প হওয়ার মতো একটা হ্যাঁ, ইয়ে ছিল, আইডিয়া হ্যাঁ, ছিল। হ্যাঁ। গুড় শিল্প তো তো আমরা বেশ ভালো ছিলাম। হুম, ইভেন কি আপনি দর্শনের দিকে চলে যান, হুম। ওদিকে ওরা প্রচুর গুড় ইয়ে ফরিদপুর করে। হচ্ছে এটা সবচেয়ে ভালো ফরিদপুর জায়গা। ওদিকে আছে, এবার আপনি সরোজগঞ্জে চলে যান, সরোজগঞ্জে তো বিশাল বড় একটা হুম, হাট আছে। হাট আছে। তো এইটা তো আমাদের একটা অর্থকারী একটা ফসল হওয়ার কথা ছিল। হ্যাঁ, আর সেটা আপনি বলতেছেন যে এটাকে মানে আলাদা করে সংরক্ষণ করে রাখা উচিত। অবশ্যই সংরক্ষণ করা দরকার, তো নচেত গাছ কিন্তু কমে গেছে। আমার ইয়েটা হলো এইরকম যে এইটাও তো একটা আইডিয়া হইতে পারে যে হুম, আমরা লাগায়ে এখান থেকে গুড় উৎপাদন করে আমরা বছর বছর হ্যাঁ, বিক্রি করব। হ্যাঁ। এটা একটা অর্থনৈতিক ইয়ে হুম, হবে। আম, তো যাই হোক, আমরা পরবর্তী প্রসঙ্গে চলে আসি, এটাই শেষ প্রসঙ্গ আমাদের জন্য। সেটা হচ্ছে যে মেহেরপুরের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 29শে নভেম্বর, এই 26শে নভেম্বর মেহেরপুর নিউজের একটা নিউজ ছিল। এখানে বলা হচ্ছে যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর আশ্রয়ন প্রকল্পে আশ্রিত দুস্থ 160টি পরিবারের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির নিজে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন ও তদারকি করেন। আচ্ছা, মানে প্রতিবার কি হয় দেখি যে সামাজিক যে সংগঠনগুলো আছে, এনজিও আছে বা যারা আছে যারা শীতবস্ত্র নিয়ে কাজ করে, আমি প্রতিবার দেখি ওই যে ফেব্রুয়ারির দিকে গিয়ে মানে শীত বস্ত্রগুলো দেয়, যখন কিনা শীত চলে যাবো একটা ব্যাপার চলে এসেছে বা গরমের দিকে চলে এসেছে। এইবার আমি শুরুতে নিয়ে এসেছি যে দিলে ভাই এখন দেন, এখন উদ্যোগ নেন, এই 3টা মাস ওই মানুষগুলো ভালো থাকবে, ওই মানুষগুলোর আসলে আপনার হেল্প দরকার, আসলে আপনি কম্বল বা শীত বস্ত্র দেন, এটা হেল্পের দরকার, আপনারা এখন উদ্যোগ নেন, যদি সম্ভব হয় এই ডিসেম্বরের ভিতরে দেন, এই ডিসেম্বরের হাড় কাঁপানো শীত। আর গতকালকে থেকে তো শীত পড়তেছে, এখন আমি বাড়ি যাব কি করে সেটা ভাবতেছি, বাইরে খুব ঠান্ডা। তো তাদেরকে একটু হেল্প করেন, এখন একটু উদ্যোগ নেন, তাদের পাশে দাঁড়ান। ভাই আপনি কি হবে? একদম তাই। ইয়েতে যখন এটা কিন্তু আমাদের প্রতি বছরই দেখবেন যে সামাজিক সংগঠনগুলা কিন্তু আগিয়ে আসে, জি, জি, তাই না? জি, শীতবস্ত্র বিতরণ এটা কিন্তু আমাদের এক ধরনের এই দায়বদ্ধতার অংশ হয়ে গেছে যে জি, আমাদের দায় থেকেই কিন্তু মূলত শীতবস্ত্র, হুম, সেটা কম্বল হতে পারে বা গরম কাপড় হতে পারে। হুম, বিভিন্ন সংগঠন তাদের সামর্থ্য অনুযায়ী এবং বিভিন্ন ব্যক্তিও আছে, হুম, বিভিন্ন ব্যক্তিও কিন্তু এগুলা করে। জি, জি, তো সেই ক্ষেত্রে হয়তো আমি বলছি না আহ, এইগুলা করার সাথে আমিও যুক্ত। হুম। প্রতি বছর দেখা যাচ্ছে যে আমার বাসায় মানুষজন চলে আসে। তো আপনি আপনি কখন দিবেন, আমি এটাই জানতে চাচ্ছি। রাইট, আমি আপনি অবশ্যই আপনি আপনার কখন সাথে দিবেন? একমত, আপনার আপনি সাথে একমত যে যদি পসিবল হয় ডিসেম্বরের 10 তারিখের মধ্যেই, হ্যাঁ, আপনি যদি ডিসেম্বরের, পসিবল হয় রাইট, আগামীকালকে দেন, কারণ গতকালকে থেকে যে পরিমাণে শীত পড়ছে, আজকেও প্রচন্ড পরিমাণে শীত পড়তেছে, ওই রাইট, মানুষগুলোর আসলেই দরকার। রাইট, হ্যাঁ, তো এটা আপনি এটা উচিত, আমার অনুরোধ বা এটা আমার উচিত। রিকোয়েস্ট বা হ্যাঁ, আমার যেটা বলেন আপনার, কিনা, রাইট, যদি সম্ভব হয় তাহলে আগামীকাল দিন, 10 তারিখ পর্যন্ত যে মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে। রাইট। আমি আপনার কথা মেনে নিচ্ছি যে আমি নিজে যে দায়িত্বটা পালন করব সেটা তো করবোই, এবং জি, আপনার মতের সাথে আমি সহমত পোষণ জি, করছি জি, যে অবশ্যই যেন 2-4 দিনের মধ্যেই আপনারা যেন এই শীত বস্ত্র বিতরণের জন্য আপনাদের দায়িত্বটা শেষ করেন এটা দিয়ে, জি, তাই জি, নাকি? জি। জি। আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। ভাই আপনি যদি একটু বিদায় নিয়ে নেন, তারপরে না, আমি ভালো বিদায় হলো। নিয়ে নেবো। জি, ইয়েতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, হয়তো ভবিষ্যতে আবার হুম, অন্যান্য বিষয় নিয়ে আপনি কথা বলবেন। আপনার এই অনুষ্ঠান তো অনেক ভালো হচ্ছে, হুম, অনেক ভালো হচ্ছে। এর দর্শক শ্রোতা আছে, এবং সত্যিকার অর্থেই উচিত যে আমরা আমাদের চেষ্টা করা উচিত যে খুব গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলা, যেখানে মানুষ সাফার করছে, তাদের যে প্রাপ্তি হওয়া দরকার, যে সেবাটা তাদের পাওয়া দরকার, সেবাটা পাচ্ছে না, এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কথা বলবেন, এটাই আপনার কাছে প্রত্যাশা। ধন্যবাদ, ধন্যবাদ। আমি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত, আমি কখনো বলি নাই আমার নামটা। আমি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরক। আমার স্ক্রলে নাম চাই বলে আমি কখনো নাম বলি না, তো মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরক। আমি আপনাদের কথাও শুনতে চাই, আপনারা বলবেন, আমার যেগুলো আইডিয়া আসে, আমি যেগুলো দেখতে পাই, যেগুলো আমার নজর কাড়ে, এগুলো নিয়ে আমি আলাপ করি বা এই তথ্যগুলো নিয়ে আসি। আমি আশা করব যে নেক্সট প্রোগ্রাম থেকে আপনারা কমেন্ট করবেন, আমাকে জানাবেন, আমাকে ফিডব্যাক দিবেন, প্রয়োজনে গালিগালাজ করবেন, যে যদি আমি খারাপ করে থাকি, ভুল করে থাকি, যেন আমি আরো ভালো করতে পারি প্রোগ্রামটা। আহ আবারও আগামী সপ্তাহে নতুন গেস্ট নিয়ে, নতুন তথ্য নিয়ে, নতুন ভাবে আবার আমরা আসবো, নতুন কিছু শিখবো, নতুন কিছু শেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।